শুরু করি তাহলে। আচ্ছা দেখো, এই চ্যাপ্টারটা আমি ইউনিট ওয়াইজ লিখে দিই, তোমরা খাতা একবার নোট করো। এটা তোমরা পাবে এটা ইউনিট 13-এ পাবে। আমাদের যে যেই নিট সিলেবাস আছে, যেই নিটের মধ্যে সিলেবাসগত দিক থেকে 1%ও ডিফারেন্স নেই, 1%ও নেই। মানে সিলেবাস যদি খোলো দেখবে একটা ওয়ার্ডসও এদিক ওদিক নেই, যা যেই সিলেবাসে আছে তাই নিটের সিলেবাসে আছে। শুধু প্রবলেম যখন আমরা সলভ করব, আমরা দেখিয়ে দেবো যে নিটে কোন লেভেল আসে, যেই কোন লেভেল আসে। লেভেলে শুধু 10%-এর এদিক ওদিক, মানে নিটের চেয়ে যেই লেভেল হয়তো 10% কঠিন হতে পারে, বাকি সেম। আর আমরা নিটের জন্য যে প্রবলেম প্র্যাকটিস করব না, আমরা হার্ড লেভেলটা ম্যাক্সিমাম করার চেষ্টা করব, যাতে কিনা তোমার প্রশ্ন বরাবর ইজি লাগবে পরীক্ষায়। আচ্ছা, এবার ইউনিট এখানে যে টপিকটা দেয়া আছে, টপিকটার নাম হচ্ছে পিউরিফিকেশন। চলো কথাটা লেখো, পিউরিফিকেশন। আগে আমরা এই টপিকটায় খুব গুরুত্ব দিতাম না, কিন্তু আমরা রিসেন্টলি দেখতে পাচ্ছি এখান থেকে বেশ কিছু প্রশ্ন গত কয়েক বছরে এসছে, তাই এই টপিকটা আমাদের গুরুত্ব সহকারে পড়তে হবে। এখন পিউরিফিকেশন মানে কি, বেসিক কি ধারণা আছে পিউরিফিকেশন? পিউরিফিকেশন মানে তোমার কোনো একটা স্যাম্পলের মধ্যে ইম্পিউরিটি যদি থাকে। ইম্পিউরিটি মানে কি, ধরো আমি এক্সাম্পল দিই, আমি ধরা যাক ন্যাপথালিন নিলাম। ন্যাপথালিন নাম শুনেছ? ন্যাপথালিন একটা অর্গানিক কম্পাউন্ডস, দেখবে বাড়িতে ইউজ হয় ন্যাপথালিন। কোন কোন কাজে ন্যাপথালিন ইউজ হয়? পোকামাকড় তাড়ানোর কাজে ব্যবহার করি। তারপর আরেকটা কাজে ব্যবহার হয়, দেখবে অনেক সময় বাথরুমে ন্যাপথালিন দিয়ে রাখে গন্ধ দূর করার জন্য, কারণ ন্যাপথালিন এর ভালো গন্ধ আছে। এবারে ন্যাপথালিনে যদি কালার দেখি, ন্যাপথালিন কখনো দেখেছো তো বাড়িতে? কেমন দেখতে? সাদা। তাহলে ন্যাপথালিনের কালার আমরা বলবো হোয়াইট। এবারে ধরা যাক ন্যাপথালিনের মধ্যে আমি সেম কালারের কিছু ইম্পিউরিটি মিশিয়ে তোমায় বললাম যে স্যাম্পলটা থেকে ইম্পিউরিটিকে দূর করে দাও। তাহলে দূর কিন্তু ম্যানুয়ালি করা সম্ভব না। ম্যানুয়ালি মানে তুমি যদি হাত দিয়ে বাঁচতে শুরু করো যে কোনটা ন্যাপথালিন আর কোনটা ইম্পিউরিটি, তোমার সারা দিন লেগে যাবে। সেই ইম্পিউরিটিগুলোকে দূর করার জন্য আমরা অনেক রকম প্রসেস ব্যবহার করি। টোটাল এখানে 6 রকমের প্রসেস আছে ইম্পিউরিটিকে দূর করার। তার মধ্যে 4টা প্রসেসের ডিসকাশন আমি আগের দিন করে ফেলেছিলাম, যে ডিসকাশনটা তোমাদের নেক্সট দিন একা একা আমার ভিডিও দেখে করে আসতে হবে। আজকে বাকি দুটো প্রসেস, সেই দুটো প্রসেস সব থেকে কমপ্লিকেটেড প্রসেস। আমি দু একটা আলোচনা একটু করে নিই, আমার 10 মিনিটই যাবে ম্যাক্সিমাম। পিউরিফিকেশনের মধ্যে ফার্স্ট একটা প্রসেসের নাম ছিল, দাঁড়াও আমি ওদের কাছ থেকে শুনি, বলো তো প্রথম প্রসেসটা কি নাম ছিল? গুড, সাবলিমেশন। দেন সাবলিমেশনের পরে কি নাম ছিল? চলো মনে করো, ডিস্টিলেশন। ফাইন, কে বলো ডিস্টিলেশন? ডিস্টিলেশনের অনেক ভাগ ছিল। কি কি ভাগ ছিল ডিস্টিলেশনে? ডিস্টিলেশনের মধ্যে নামগুলো শোনা আছে তোমাদের? হ্যাঁ, স্টিম ডিস্টিলেশন, ফ্র্যাকশনাল ডিস্টিলেশন, মনে আছে নামগুলো? তারপরে আর কি শিখেছিলাম? ডিস্টিলেশন গেল, তারপর ক্রিস্টালাইজেশন। তো যাই হোক, ওগুলো নিয়ে আলোচনায় যাচ্ছি না। তো এই 4-5 রকমের প্রসেস আমরা অলরেডি শিখিয়ে দিয়েছিলাম। আজকে আমরা দুটো প্রসেস নিয়ে আলোচনা করব, যার মধ্যে প্রথম প্রসেসটার নাম লেখো নামটা সলভেন্ট এক্সট্রাকশন। নামটা লেখো সলভেন্ট এক্সট্রাকশন। একটা পড়বো সলভেন্ট এক্সট্রাকশন, আর আরেকটার নাম পড়বো ক্রোম্যাটোগ্রাফি। তো ক্রোম্যাটোগ্রাফিটা পরে আসি, আগে আমরা সলভেন্ট এক্সট্রাকশন মানেটা বোঝাই। আমি সলভেন্ট এক্সট্রাকশনের আরেকটা টার্ম আছে, সেই টার্মটা এখানে লিখে রেখেছি। এই নামটা দিয়েও পরীক্ষায় প্রশ্ন আসে, তোমরা এই নামটাও মুখস্থ রাখবে। তখন নামটা পড়ো, নামটা কি লিখেছি? ডিফারেন্সিয়াল এক্সট্রাকশন। তো ডিফারেন্সিয়াল এক্সট্রাকশন, সলভেন্ট এক্সট্রাকশন একই কথা। এবারে এক্সট্রাকশন কি জিনিস, তার টেকনিক কি, সব স্টেপ বাই স্টেপ করবো। আর নোটসটাতে দেখবে জেনারেলি আমি যখন পড়াই, আমি পিপিটিতে এত কথা লিখি না, এই পিপিটিতে লিখেছি। তার কারণ বইতে খুব ভালো করে এই পার্টটা ডিসকাস করা নেই। তো এটা অ্যাকচুয়ালি তোমাদের নোটস হিসেবে কাজ করবে। আমি যখন এটাকে তোমাদের গ্রুপে শেয়ার করে দেবো, তোমরা দেখবে এটা পড়লেই তুমি বইয়ের যে পার্টে যা আলোচনা দরকার ছিল বইয়ের তরফ থেকে, সেটা মোটামুটি আমি এখানে করে রেখেছি। এবার আমি একটা একটা করে লাইন দেখাই যে কি লিখতে চেয়েছি, সলভেন্ট এক্সট্রাকশন মানেটা কি। আমি প্রথম লাইনে লিখেছি, অর্গানিক কম্পাউন্ড যদি ওয়াটারে প্রেজেন্ট থাকে। এর মানেটা কি দেখবে তোমরা। একটা থিওরি এর আগে পড়েছো কিনা জানি না, আমি শেখাই।
লাইনটা ছিল এরকম, লাইক ডিজলভস লাইক, মানে লাইক ডিজলভস লাইকের অর্থ বাড়িতে সোডিয়াম ক্লোরাইড সববার বাড়িতে আছে। তোমাদের বাড়িতে আছে না সোডিয়াম ক্লোরাইড? সোডিয়াম ক্লোরাইড বলতো কি কাজে ব্যবহার করি আমরা? খাদ্য লবণ। সোডিয়াম ক্লোরাইডকে আমরা খাবার কাজে ব্যবহার করি লবণ হিসেবে। এই সোডিয়াম ক্লোরাইড বলতো ওয়াটারে ডিজলভ করবে না করবে না? করবে। এটা প্র্যাকটিক্যালি সবাই করেও দেখেছে। লবণ দিয়ে শরবত বানিয়ে খেয়েছো না? তো জল নেবে, 1 চামচ সোডিয়াম ক্লোরাইড দেবে, দেখবে ডিজলভ করে যাবে। সোডিয়াম ক্লোরাইড ওয়াটারে ডিজলভ করে। এই ডিজলভ করার মূল কারণ কি? কেউ একজন সবসময় ইন্টারাকশন করবে, কিন্তু ভালো লাগবে পড়াটা একদম। সোডিয়াম ক্লোরাইড ডিজলভ করার মেন কারণ, সোডিয়াম ক্লোরাইডকে জলে দিলে ও Na+ আর Cl- ভেঙে যায়। ভেঙে যায় না? এই যে ভেঙে যায়, এই ভাঙার কাজে ওয়াটার ওকে হেল্প করে। এমনি এমনি ভাঙে না। তুমি NaCl আয়নিক কম্পাউন্ড, কিন্তু NaCl কে যদি বেনজিনের মধ্যে ফেলো তাহলে ভাঙবে না। তার মানে লজিকটা এটাই যে কোনো একটা আয়নিক কম্পাউন্ডকে যদি ডিসোসিয়েট করতে হয় কোনো একটা সলভেন্টে, ওর নেচার আর সলভেন্টের নেচার একই রকম হওয়া দরকার। একই রকম কেন হওয়া দরকার? তোমরা যদি ওয়াটারকে দেখো, আমার ধারণা তোমাদের ক্লাস 9-এ বা 10-এ খানিকটা কোভ্যালেন্ট বন্ড সম্পর্কে আলোচনা ছিল, রাইট না? আমি কিন্তু বেশিরভাগ টার্মিনোলজি ইংলিশেই বলবো। যদি তোমাদের মনে হয় না অসুবিধা হচ্ছে, তাহলে আমাকে বলবে, আমি সঙ্গে সঙ্গে বাংলাটা বলে দেবো। ইংলিশে কেন বলবো? এখন থেকে তৈরি করব যে না, আমাকে কম্পিটিটিভ এক্সাম তো ইংলিশেই দিতে হবে, প্রশ্ন ইংলিশেই পড়তে হবে। তাই যেটা বলতে চাইছিলাম, ওয়াটারকে আমরা বলি পোলার মলিকিউলস। পোলার কেন বলে জানো? বলো তো, অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্স আছে কিনা? বা ইলেকট্রোনেগেটিভিটি মানে তড়িৎ ঋণাত্মকতা, তোমরা পড়ে থাকবে। ইলেকট্রোনেগেটিভিটি পড়েছো না? বলো অক্সিজেন হাইড্রোজেন কে মোর ইলেকট্রোনেগেটিভ? কার তড়িৎ ঋণাত্মকতা বেশি? অক্সিজেনের। অক্সিজেনের যদি ইলেকট্রোনেগেটিভিটি বেশি হয়, এই কোভ্যালেন্ট বন্ডের ইলেকট্রনগুলোকে অক্সিজেন নিজের দিকে টানে, রাইট? অক্সিজেনের মাথায় ওই জন্য লেখা থাকে ডেল নেগেটিভ, হাইড্রোজেনের মাথায় লেখা থাকে ডেল পজিটিভ। কারণ ও ইলেকট্রোনেগেটিভ, ইলেকট্রনগুলো ওর দিকে ও টেনে নেয়, ওর ক্যাপাসিটি বেশি, তাই ও বেশি করে ইলেকট্রনকে এনজয় করে বলে ডেল নেগেটিভ ও ডেল পজিটিভ। আমরা এই কারণে ওয়াটারকে বলি পোলার, মিন্স দুটো পোল ক্রিয়েট হয়েছে। ওয়ান পোল ইজ নেগেটিভ পোল, অ্যানাদার পোল ইজ পজিটিভ পোল। এবার পোলের গুরুত্ব কি? যখন তুমি সোডিয়াম ক্লোরাইডকে এখানে ফেলবে, সবাই জানে সোডিয়াম তো প্লাস থাকে, তো অক্সিজেন এই সোডিয়াম প্লাসকে ধরে টানতে থাকে, কারণ ও পজিটিভ, ও নেগেটিভ, নেগেটিভ পজিটিভকে অ্যাট্রাক্ট করে, আমরা সবাই জানি। এখন প্রবলেম কি? যদি একটা ওয়াটার মলিকিউল সোডিয়ামকে টানতো, তাহলে এই মাঝখানে যে আয়নিক বন্ড, এই আয়নিক বন্ডকে ব্রেক করা কোনোভাবেই পসিবল না। কারণ কি? কারণ এটা ক্যাটায়ন, এটা অ্যানায়ন, এদের মাঝখানের ইন্টারাকশনটা খুবই স্ট্রং। কিন্তু ওয়াটার আবার একা নেই, ওয়াটারের মধ্যে তো লক্ষ 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 ওয়াটার মলিকিউলস আছে, বুঝতে পেরেছো? তার মানে এই যে টানবে, এ একা ওয়াটার টানবে না, টানবে কারা? হিউজ ওয়াটার মলিকিউলস। এবার ভাবো, এই সোডিয়ামকে হিউজ ওয়াটার মলিকিউলস ধরে টানছে, এই ক্লোরাইডকে হিউজ ওয়াটার মলিকিউলস টানছে, তখন এদের মাঝখানে যে ফোর্স, সেই ফোর্সটা হবে আস্তে আস্তে উইক। এইভাবে NaClটা আস্তে আস্তে ভেঙে যাবে, ভেঙে ওরা ক্যাটায়ন আর অ্যানায়নে পুরো সেপারেটেড হয়ে যাবে। তখনই বলি এটা ওয়াটারে ডিজলভ হলো। বেনজিন এই কাজটাই করতে পারে না। বেনজিনের মধ্যে কোনো পোলার পার্ট নেই, কথা বুঝতে পেরেছো? এর মধ্যে কোনো পোলার পার্ট নেই, তো ওয়াটারকে টানবে কে? তাই আমরা বলি NaCl বেনজিনে ডিজলভ করে না, NaCl ওয়াটারে ডিজলভ করে। পরিষ্কার? বলো তো বেনজিন কেন ওয়াটারে ডিজলভ করে, কেন বেনজিনে ডিজলভ করে না? সরি, উল্টো বলেছি, NaCl। তার মানে থিওরি কি? একটা আয়নিক কম্পাউন্ডকে যদি পোলার সলভেন্টে ফেলো, ডিজলভ করবে। আয়নিক কম্পাউন্ডকে যদি নন পোলারে ফেলো, ও ডিজলভ করবে না। সেম কনসেপ্ট নন পোলারের জন্য। ধরা যাক আমি এবারে একটা আয়োডিন মলিকিউল নিলাম। কি মলিকিউল নিলাম? আয়োডিন, I2। বলো তো আয়োডিন পোলার না নন পোলার? এবার লজিকটা কি পোলার নন পোলার বোঝার? তুমি লক্ষ্য করো, আয়োডিন মলিকিউলের মধ্যে দুটো অ্যাটমই আয়োডিন অ্যাটম। দুটোই যদি সেম অ্যাটম হয়, এদেরকে আমরা বলি হোমো নিউক্লিয়ার ডায়াটমিক মলিকিউলস। টার্মটা দিয়েছি হোমো নিউক্লিয়ার, হোমো মানে সেম। যখন দুটো সেম অ্যাটম একটা মলিকিউল ফর্ম করে, দেখবে এর আর এর দুজনেরই ইলেকট্রোনেগেটিভিটি সেম, মানে তড়িৎ ঋণাত্মকতা দুজনেরই সেম। তো দুজনে যদি সেম হয়,
এই ইলেকট্রনগুলোকে না ও টানবে না ও টানবে, তাই এদের দুজনের মধ্যে কোনো পোলার পার্ট থাকবে না। আয়োডিনকে আমরা বলবো নন পোলার মলিকিউল। আয়োডিন কেন নন পোলার? কারণ হোমোনিউক্লিয়ার, ডায়াটমিক মলিকিউল। সিমিলার ওয়েতে যদি কাউকে জিজ্ঞেস করি এই ক্লোরিন নন পোলার নাকি পোলার? নন পোলার। কেন নন পোলার? দুটো পোল নেই তো। হোমো কখনোই পোলার হবে না। কিন্তু যদি প্রশ্ন করি এই HCl পোলার না নন পোলার, এটা পোলার। কারণ কি হেটেরো মানে ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্স আছে, দ্যাটস ওয়াই পোলার। তার মানে একটা জিনিস পরিষ্কার করো যে পোলার মলিকিউলস আর নন পোলার মলিকিউলস কিভাবে আইডেন্টিফাই হবে, যে তারা হোমো নাকি হেটেরো। যদি হোমো হয় তাহলে নন পোলার, আর যদি হেটেরো হয় তাহলে পোলার। কোনো ডাউট আছে না? ক্লিয়ার? একদম ক্লিয়ার। ওকে, এবারে আমি যেটা বলতে চাইছিলাম, আয়োডিনকে আমি যেহেতু আয়োডিন নন পোলার, আমি দুটো সলভেন্ট লিখবো, একটা ওয়াটার লিখবো আর একটা চলো বেনজিন লিখবো। এবার খুব ইন্টারেস্টিং গল্প। ও তো পোলার, দাঁড়াও কোথায় চলে গেল, আমার হাত লেগে চলে যায় বারে বারে। গল্পটা শোনো এবার। আমি আয়োডিনকে কি বলেছি বলো, পোলার না নন পোলার? নন পোলার। ফাইন, আমরা কিন্তু এখানেই সব মুখস্থ করে ফেলবো। হ্যাঁ, বাড়ির টেনশন নেই, দেখবি এখানেই সব হয়ে গেছে। বাড়ি থেকে শুধুমাত্র প্রবলেম প্র্যাকটিস করবে, তোমার কাজ শেষ। আমি একটা কথা বারে বারে বলবো, আমার তো অনেক টাইম আছে। আয়োডিন নন পোলার, আর ওয়াটারকে কি বলেছি? পোলার। বেনজিনকে কি বলেছি? নন পোলার। এবার নিয়ম হচ্ছে ডিসলভ করার, যে নন পোলার সে নন পোলারে ডিসলভ হবে, যে পোলার সে পোলারে ডিসলভ হবে। তাই গল্পটা করেছিলাম লাইক ডিসলভস লাইক, মানে যার নেচার যেমন সে তেমন সলভেন্টে ডিসলভ হবে। এটা থাম রুল, কিন্তু থাম রুল মানে বোঝো, এর ব্যতিক্রম নেই, এর এক্সেপশন নেই। এটা ম্যাক্সিমাম কেসে এটা খাটবেই খাটবে। তাহলে থিওরিটা কি বললাম, কোনো একটা কম্পাউন্ড কোথায় ডিসলভ করবে তার কেমিস্ট্রি কি? পোলার হলে পোলারে ডিসলভ করবে, নন পোলার হলে নন পোলারে ডিসলভ করবে। তার মানে আমি যদি এবারে একটা যে কোনো কম্পাউন্ড নিয়ে বলি, চলো আয়োডিন নিয়ে বলি, আয়োডিন ওয়াটারে যাবে না বেনজিনে যাবে, তুমি শুধু নেচার দেখবে। আবার রিপিট, আয়োডিন পোলার না নন পোলার? নন পোলার। এদের দুজনের মধ্যে নন পোলার কে? রাইট। তাহলে বেনজিনে যাবে ও, ও এখানে ডিসলভ করবে, এখানে ডিসলভ করবে না। এই তো ডিসলভ হওয়ার গল্প। ফাইন, এর কম্পাউন্ডের এক্সপ্লেনেশন সমস্ত কিছু কেমিক্যাল বন্ডিং আমরা যখন ক্লাস নেব তখন দেখাবো। তাও একটু বলি, বেনজিনে তুমি যদি স্ট্রাকচার দেখো, ও ভালো প্রশ্ন করেছে, বেনজিন কেন নন পোলার? বেনজিনের স্ট্রাকচার আছে এই, যদিও এত স্ট্রাকচার তুমি এখন বুঝবে না কারণ আমরা এখনো কেমিক্যাল বন্ডিং পড়িনি, স্টিল বেনজিন এটা। এবার তুমি তাকাও, বেনজিনে সবই তো কার্বন 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 কার্বন, রাইট? এবার ভাবো, এটাও যদি কার্বন হয়, এটাও যদি কার্বন হয়, দুজনের ইলেকট্রোনেগেটিভিটি তো সেম। তাহলে ইলেকট্রনগুলো কেউ টানবে না, কেউ টানবে না। এখানে কারো মাথায় আমি ডেল পজিটিভ ডেল নেগেটিভ লিখতে পারি না, কারণ বেনজিনে সবই কার্বন কার্বন কার্বন। আর আরেকটা জিনিস, বেনজিন না পুরো সিমেট্রিক্যাল। সিমেট্রিক্যাল মানে আমি যদি এদিক দিয়ে একটা প্লেন টানি, দেখবে এটা এটা ইকুয়ালি দুটো পার্টে ডিভাইড হয়। আমি যদি এদিক দিয়ে একটা প্লেন টানি, এটা এটা ইকুয়ালি দুটো পার্টে ডিভাইড হয়। তাই একে বলা হয় সিমেট্রিক্যাল। যারা সিমেট্রিক্যাল তারা কখনোই পোলার হবে না, এক দুটো এক্সেপশনাল কেস বাদ দিয়ে। তাহলে বেনজিন কেন নন পোলার? ডিউ টু নো ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স বিটুইন কার্বন কার্বন অ্যান্ড বিকজ অফ সিমেট্রিক নেচার অফ বেনজিন। বেনজিন যেহেতু সিমেট্রিক নেচার, তো ওর পোলার হওয়ার কোনো চান্স নেই, ওর নন পোলার। তাহলে সামারি, আয়োডিন ওয়াটারে ডিসলভ করবে নাকি আয়োডিন বেনজিনে ডিসলভ করবে? বেনজিনে ডিসলভ করবে, রাইট? এবারে ধরা যাক কোনো একটা কম্পাউন্ড, কোনো একটা অর্গানিক কম্পাউন্ড, কোনো একটা অর্গানিক কম্পাউন্ড। অর্গানিক কম্পাউন্ড আমি কাদেরকে বলি? অর্গানিক আর ইনঅর্গানিকের মধ্যে ডিফারেন্স আছে। যেমন একটু আগে আমি তোমাদের NaCl এর গল্প করলাম। ধরা যাক ম্যাগনেসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম অক্সাইড, এইরকম যত কম্পাউন্ডস লিখবো দেখবে এরা সব আয়নিক কম্পাউন্ডস, ঠিক না? এরাই বেসিক্যালি ইনঅর্গানিক কম্পাউন্ডস। ইনঅর্গানিক কম্পাউন্ডস এর মধ্যে এরকম অ্যানায়ন ক্যাটায়ন প্রেজেন্ট থাকে। আর অর্গানিক কম্পাউন্ডস কোনগুলো? যেমন আমি যদি বলি CCl4, এর নাম কি জানো? এর নাম কি? কার্বন টেট্রাক্লোরাইড। তারপরে যদি বলি CH2, এর কি নাম? কার্বন ডাইসালফাইড। তারপরে যদি বলি CH3, এর নাম কি? ইথেন। ইথেন। এগুলো নিয়ে ভয় নেই, এগুলো সব আমরা পড়াবো। মোদ্দা কথা, যেখানে দেখবে ম্যাক্সিমাম কার্বন হাইড্রোজেনের কম্পাউন্ডস,
তার সাথে সাথে কখনো কখনো হেটেরো অ্যাটম হিসেবে অক্সিজেন থাকতে পারে, নাইট্রোজেন থাকতে পারে, হ্যালোজেন থাকতে পারে বা সালফার থাকতে পারে। এগুলো মাঝে মধ্যে থাকবে, কিন্তু ম্যাক্সিমাম কেসে কার্বন আর হাইড্রোজেন থাকবে। তারা সবাই অর্গানিক কম্পাউন্ডস। অর্গানিক মিন্স আমাদের অরিজিন। দেখবে আমাদের শরীরে তোমরা প্রোটিন নাম শুনেছো, অ্যামাইনো অ্যাসিড নাম শুনেছো, কার্বোহাইড্রেটস, দে আর অল অর্গানিক কম্পাউন্ডস। তার মানে কম্পাউন্ডস অরিজিনেটেড ফ্রম কি বলবো লাইফ। লাইফ তৈরির জন্য যে মলিকিউলস গুলো রেসপন্সিবল, দে আর অর্গানিক মলিকিউলস। আমরা কি করে বুঝবো? দেখবো কম্পাউন্ডটা কার্বন হাইড্রোজেনের কিনা। যদি কার্বন হাইড্রোজেন হয়, তার সাথে এরা থাকবে না থাকবে দেখার দরকার নেই, দে আর অল অর্গানিক মলিকিউলস। আর ইনঅর্গানিক মলিকিউলস কারা? যেখানে দেখবে র্যাডিক্যাল আছে, কার্বনেট, হাইড্রক্সাইড, সোডিয়াম, এই ধরনের যে আয়ন্সরা, তারা যে মলিকিউল গুলো বানায়, এটা সবাই ইনঅর্গানিক মলিকিউলস। একদম বেসিস অফ লাইফ। লাইফের উপর বেস করে যে মলিকিউলস দ্বারা আমাদের লাইফ ক্রিয়েট হয়েছে, তারাই অর্গানিক মলিকিউলস। এবার তার মানে কিন্তু এই না যে ইনঅর্গানিক মলিকিউলস থাকবে না, তা না, তা না। মনে করো যদি বলি আমাদের দাঁত, আমাদের দাঁতের মধ্যে যেন কি থাকে কম্পোনেন্ট? ক্যালসিয়াম। তাহলে ক্যালসিয়াম তো ইনঅর্গানিক। তার মানে এই না যে ইনঅর্গানিক থাকবেই না, তা কিন্তু না। আমাদের বডিতে আয়ন্স আছে, সোডিয়াম আছে, পটাশিয়াম আছে, কিন্তু ম্যাক্সিমাম আমরা আমাদের বডিতে যে ধরনের এলিমেন্টস গুলো থাকে, এরাই অর্গানিক মলিকিউলস। তোমরা বুঝলে অর্গানিক কি ইনঅর্গানিক কি? এবার যেটা বলতে চাইছিলাম, ম্যাক্সিমাম অর্গানিক মলিকিউলসরা দেখবে অর্গানিক সলভেন্টেই ডিজলভ হয়, তার মানে নন পোলারে ডিজলভ হয়। আর যারা ইনঅর্গানিক মলিকিউল, তারা যেহেতু পোলার, তারা কিসে ডিজলভ হয়? তারা পোলার সলভেন্টে ডিজলভ হয়। চলো এটাকে সামারি করি। বলো তো কি বলতে চাইলাম, কারা কোথায় ডিজলভ করে মেইনলি? অর্গানিক মলিকিউলস গুলো অর্গানিক সলভেন্টে ডিজলভ করে। অর্গানিক সলভেন্ট মানে যারা নন পোলার সলভেন্ট। ম্যাক্সিমাম নন পোলারই হয়, কিছু কিছু পোলার হয়, তাও পোলার খুব বেশি পোলার না। আর ইনঅর্গানিক মলিকিউলস গুলো যেহেতু আয়নিক, তারা ডিজলভ করবে ইন ওয়াটার। এখন ধরা যাক আমি তোমাকে একটা সলিউশন দিলাম, সলিউশনের মধ্যে সলভেন্ট হিসেবে রেখেছি ওয়াটার, তার মধ্যে কোনো একটা অর্গানিক মলিকিউল আমি এর মধ্যে ডিজলভ করে দিয়েছি, জোর করে ডিজলভ করে দিয়েছি। আমি তোমাকে বললাম যে আমার এই অর্গানিক মলিকিউলটা ওয়াটারের মধ্যে আছে, এই অর্গানিক মলিকিউলটাকে তুমি সেপারেট করে দেখাও। প্রশ্নটা বোঝো ভালো করে। কি প্রশ্ন করলাম? ওয়াটারের মধ্যে মনে করো এই যে বোতল আছে, বোতলে জল আছে, জলের মধ্যে আমি কিছু একটা অর্গানিক মলিকিউল মিশিয়ে তোমার হাতে দিয়ে বললাম তুমি এটাকে সেপারেট করে দেখাও। এই সেপারেট করার জন্য আমরা যে টেকনিক ইউজ করব, তারই নাম সলভেন্ট এক্সট্রাকশন। কিভাবে করব সেটা দেখাবো। তাই আমি প্রথম লাইনে লিখেছি, যদি অর্গানিক কম্পাউন্ড প্রেজেন্ট থাকে ইন ওয়াটারে, তখন আমরা এই টেকনিক ইউজ করব। তাহলে ফার্স্ট পয়েন্ট ক্লিয়ার। সলভেন্ট এক্সট্রাকশন কখন ইউজ করব? যদি অর্গানিক মলিকিউল ওয়াটারে ডিজলভ থাকে। ওয়াটারের জায়গায় অন্য কোনো পোলার সলভেন্টও হতে পারে, সেখানে যদি ডিজলভ থাকে। সেকেন্ড লাইন পড়ি। আচ্ছা, প্রথম লাইনটার মানে বুঝে গেছো না? কি লাইনটার মানেটা কি? সলভেন্ট এক্সট্রাকশন কখন ইউজ করব? ফার্স্ট পয়েন্ট, যখন অর্গানিক কম্পাউন্ডটা জলে প্রেজেন্ট আছে, তাকে সেপারেট করার জন্য এই টেকনিক ইউজ করব। সেকেন্ড পয়েন্ট, কম্পাউন্ডস ক্যান বি সেপারেটেড বাই শেকিং উইথ সুইটেবল সলভেন্টস। আমি এর গল্পটা তোমাদেরকে শেখাচ্ছি, এর জন্য আমি একটা ছবি ড্র করব। ছবিটা অলরেডি করা আছে আমার, আমি তোমাদের ছবিটা দেখাই, তারপরে আমি এই জায়গায় আসছি। আমি পুরো জিনিস বানিয়ে নিয়ে আসি যাতে তোমাদের একদম প্র্যাকটিক্যালি দেখাতে পারি। পসিবল হলে আমরা এই সেপারেটিং ফানেল, এটাকে বলে সেপারেটিং ফানেল, এইটাও নিয়ে এসে একদিন দেখাবো কি করে সেপারেট করা যায়। জিনিসটা কি? এখানে একটা ফানেল আছে, এই ফানেলটার নিচে একটা স্টপ কক লাগানো আছে। স্টপ ককের কাজটা কি? আমি চাইলে স্টপ কক খুললে এখানকার সলিউশনগুলো নিচে পড়ে যাবে। আমি যদি স্টপ কক বন্ধ করি, তাহলে সলিউশন যেমন আছে তেমন থাকবে। ফানেলটার নাম কি দিলাম অলরেডি? সেপারেটিং ফানেল। সেপারেটিং ফানেল মানে এটা সেপারেট করার কাজে ইউজ হয়। এখানে কি হয়েছে, তোমরা এই জায়গার ছবিটা ভালো করে লক্ষ্য করো। এই জায়গার ছবিটা, এখানে কি আছে? এই লাইনটা লেখা আছে কি দেখো তো, অ্যাকুয়াস ফেজ। মানে আমি তোমাকে বললাম না যে এই যে জলের মধ্যে একটা অর্গানিক কম্পাউন্ড মেশানো আছে, ওই কম্পাউন্ড সমেত জলটাকে আমি সেপারেটিং ফানেলে নিয়ে নিলাম। এই যে মলিকিউলস গুলো, এগুলো সবই অর্গানিক মলিকিউলস, যে কিনা জলে ডিজলভ করা অবস্থায় আছে। কত ক্লিয়ার? তাহলে নিচের পোর্শনটা বলো তো কি বোঝাচ্ছে? নিচের এই পোর্শনটা কি বোঝাচ্ছে? আগে এই ছবিটার দিকে আসি। এই পোর্শন কি বোঝাচ্ছে? অর্গানিক কম্পাউন্ড জলের মধ্যে মেশানো আছে, সেটাকে আমি এই জায়গায় নিয়েছি। তাহলে এই লাইনটার মানেটা বোঝো, অর্গানিক কম্পাউন্ডস ইন ওয়াটার।
আর অ্যাকুয়াস ফেজ কেন বলেছি, কারণ সলভেন্ট এখানে ওয়াটার। এবার আমরা কি করি, এর ঠিক ওপরে কোনো একটা অর্গানিক সলভেন্ট নিলাম, সাপোজ বেনজিন নিলাম। আমি বেনজিনের জায়গায় অন্য কোনো সলভেন্টও নিতে পারি, মোদ্দা কথা কোনো না কোনো নন পোলার সলভেন্ট নেব, নন পোলার সলভেন্ট নিয়ে এর উপরে দিলাম। দেওয়ার পর এটা ধরা যাক সেপারেটিং ফানেল। তো সেপারেটিং ফানেলে তুমি দেখবে এবারে সলিউশনের দুটো লেয়ার আছে। একটা নিচের লেয়ার, নিচের লেয়ারে কি আছে, ওয়াটার কন্টেইনিং দ্য অর্গানিক কম্পাউন্ডস। কথাটা বুঝলাম? কি আছে রিপিট করো। ওয়াটার কন্টেইনিং দ্য অর্গানিক কম্পাউন্ডস। তার উপরে দিলাম তাকে, বেনজিনকে। তোমরা দেখবে এ যেহেতু পোলার, এ যেহেতু নন পোলার, দুজন মিশবে না। কেন মিশবে না? তুমি তেলের মধ্যে জল ঢালবে বাড়িতে গ্যাসকে, মিশবে? কেন মিশবে না? কারণ জল হচ্ছে পোলার আর তেল হচ্ছে নন পোলার। কেরোসিন তেল মেশে কোনোদিন জলে? না, মেশে না। সর্ষের তেল মেশে? না, মেশে না। ওই জন্য মেশে না। হাইড্রো না, হাইড্রোজেনেশন অন্য জিনিস। হাইড্রোজেনেশন আমরা পরে শেখাবো। অর্গানিকের হাইড্রোকার্বন যখন পড়াবো তখন হাইড্রোজেনেশন শেখাবো, ওটা অন্য জিনিস। তাহলে আবার রিপিট করি, আমি কি করলাম কাণ্ডটা, যে ওয়াটার নিলাম, তার উপরে তেল মানে বেনজিন নিলাম, নিয়ে এরকম করে স্টপ ককটাকে বন্ধ করলাম, মাথাটা সিল করলাম যাতে পড়ে না যায়। তারপরে এইভাবে ধরে এইভাবে শেক করলাম, শেক করেই যাচ্ছি করেই যাচ্ছি করে যাচ্ছি। এমনিতে মিশবে না, কিন্তু কিছুক্ষণের জন্য দেখবে সব গুলিয়ে গেল, কিছুক্ষণের জন্য মিশে যাবে। তারপরে যদি আবার খানিকক্ষণ দাঁড় করিয়ে দিই, আবার যথারীতি ওয়াটার নিচে সলভেন্ট ওপরে। তা আমি এই কাজ 1 ঘন্টা করবো, বুঝলে? 1 ঘন্টা আমি ল্যাবে আমার এগুলো করি, নিয়ে শেক করেই যাচ্ছি করেই যাচ্ছি করেই যাচ্ছি। এবার করলে সুবিধে কি জানো? করলে সুবিধে, অর্গানিক সলভেন্ট আর জল, এখানকার কম্পাউন্ড গুলো যেহেতু অর্গানিক, তাদের বলতো কি টেন্ডেন্সি থাকবে? অর্গানিকে যাওয়ার টেন্ডেন্সি থাকবে। ও যখনই দেখবে আমাকে জল আটকে রেখেছে, জল কিন্তু ওকে জোর করে আটকে রেখেছে, ও চায় না জলে থাকতে। ও যখনই দেখলো জলের মধ্যে গুজে 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 অর্গানিক সলভেন্ট গুলো ঢুকছে, ও তখন অর্গানিক সলভেন্টের মধ্যে চলে যাবে আস্তে আস্তে। এবার তুমি যদি 1 ঘন্টা এরকম শেক করার পর ওটাকে আবার এরকম ধরো, তুমি দেখবে জল নিচে রয়ে গেছে অ্যাজ ইট ইজ, অর্গানিক সলভেন্ট উপরে রয়ে গেছে, কিন্তু অর্গানিক সলভেন্টের ভেতরে পার্টিকেলস গুলো চলে গেছে। এবার তুমি বলতে পারো স্যার পার্টিকেলস কি চোখে দেখা যায়? আপনি দেখলেন কি করে? না, রং দেখে বুঝে যাবো। রং দেখে এইভাবে বুঝবো, অর্গানিক কম্পাউন্ডসটা তো কোনো না কোনো কালারের। তো তুমি দেখবে প্রথমে জলের যে কালার ছিল, সলভেন্টের কালারটা ধরা যাক কালারলেস, যেমন বেনজিন, আমি জানি বেনজিন কালারলেস হলো। এখন প্রথমে দেখলাম যে জলের কালারটা ধরা যাক, আমি ধরলাম জলের কালারটা ব্লু। কেন ব্লু হয়েছে? জলের কালার তো ব্লু হওয়ার কথা ছিল না। কেন ব্লু কেন হয়েছে? অর্গানিক কম্পাউন্ডটা এখানে রয়েছে তার জন্য ব্লু। আমি চাইলে রেড ধরতে পারতাম, চাইলে ইয়েলো ধরতে পারতাম, এনি কালার ইউ ক্যান চুজ। যেই আমি এই 1 ঘন্টা শেক করলাম, শেক করার পর দাঁড় করালাম, আমি দেখলাম আরে এর কালারটা নর্মাল কালারলেস হয়ে গেছে, তার মানে জল পিওর হয়ে গেল। আর সেই অর্গানিক কম্পাউন্ড চলে গেল অর্গানিক সলভেন্টে, অ্যাজ ইট ইজ সলভেন্টটার কালার চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, তাহলে এই যে যদি ওয়াটারটা যদি মানে কালার হয় তাহলে ওটা ইমপিওর। হ্যাঁ, ওয়াটার যদি কালার হয় তাহলে ইম্পিউরিটি ওর মধ্যে আছে, স্বাভাবিক। তুমি যদি বাড়িতে কোনোদিন জল খাও, তুমি যদি লাল রঙের জল খাচ্ছ, তোমার কি ফিলিংস আসবে? জলের মধ্যে আয়রন আছে তাই ফিলিংস আসবে না? এইটাই, জল তো বেসিক্যালি কালারলেস। তাহলে এখানকার গল্প ক্লিয়ার হয়ে গেছে না? কি গল্পটা? এখানে গল্প একটাই, যে আমি সেপারেটিং ফানেলে এরকম ভাবে শেক করে করে জলের মধ্যে যে পার্টিকেল ছিল অর্গানিক, তাকে নিয়ে চলে গেলাম কোথায়? অর্গানিক সলভেন্টে নিয়ে গেলাম। এবারে আমরা কি করব, এখান থেকে স্টপ ককটা দেবো খুলে। স্টপ কক খুলে দিলে কি হবে? জলটা নিচে পড়বে, যেই মাত্র এই লেয়ারটা নামতে 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 এখানে আসবে, স্টপ কক দেবো বন্ধ করে। তারপর উপর থেকে সরিয়ে নেব, ম্যাজিকের মতন জলে ছিল ডিসলভ করা, সরিয়ে নিয়ে চলে আসলাম অর্গানিক সলভেন্টে। সেপারেশন কমপ্লিট। এই সেপারেশনের নাম সলভেন্ট এক্সট্রাকশন। বিষয়টা কঠিন না সোজা? বলো এবার। একেবারে সোজা। তার মানে সলভেন্ট এক্সট্রাকশনের জন্য কন্ডিশন কি? অর্গানিক কম্পাউন্ডটাকে এমন সলভেন্টে ফেলবো যে ওয়াটারের থেকে এই সলভেন্টে বেশি ডিসলভ হয়। আমরা এটাকে বলি ওর সলিবিলিটি, বাংলায় বলে দ্রাব্যতা। দ্রাব্যতা, ইংলিশে কি বলছি? সলিবিলিটি। আমরা বলবো আমি এমন সলভেন্ট চুজ করব যাতে অর্গানিক কম্পাউন্ডের সলিবিলিটি মোর হয় দেন ওয়াটার। কথা বুঝলাম? বাংলায় বলি কি বলবো? সলভেন্ট তুমি এমন চুজ করো যাতে ওই কম্পাউন্ডের দ্রাব্যতা জলের থেকে বেশি হয়। তুমি যদি জলের চেয়ে কমই নাও, তোমার ও কোনোদিন যাবে ওখানে? ও কখন যাবে? যদি ওতে ওর সলিবিলিটি হাই হয়। তা এটা কিন্তু পরীক্ষা প্রশ্ন আসে। পরীক্ষা প্রশ্ন আসে সলভেন্ট এক্সট্রাকশনের জন্য সুইটেবল সলভেন্ট সিলেকশনের একটা ক্রাইটেরিয়া বলো।
স্টেট ওয়ান ক্রাইটেরিয়া ফর সিলেক্টিং এ সুইটেবল সলভেন্ট ফর সলভেন্ট এক্সট্রাকশন। কথাটা মানে বুঝেছো? বাংলায় বলি, বাংলায় বলি, তোমরা মানে বুঝেছো? বলো তো কি মানে বললাম? মানে কোনো কিছুতে সলভেন্ট নিয়ে এরকম কিছু? না, আমি বলেছি সলভেন্ট এক্সট্রাকশনের জন্য সুইটেবল সলভেন্ট চুজ করার ক্রাইটেরিয়া কি? সুইটেবল সলভেন্ট কি হতে পারে? মানে যার দ্রাব্যতা জলের চেয়ে বেশি। না, যার দ্রাব্যতা না, তুমি বলবে যে অর্গানিক যে কম্পাউন্ডটা আছে এর সলিবিলিটি, এর দ্রাব্যতা জলে যা ওই সলভেন্টে তার চেয়ে যাতে বেশি হয়। বেশি না হলেও যাবে কেন? তাহলে একটা ক্রাইটেরিয়া বুঝেছো? সলিবিলিটি অফ অর্গানিক কম্পাউন্ডস এই অর্গানিক সলভেন্টে বেশি হতে হবে জলের তুলনায়। যেই অর্গানিক কম্পাউন্ড গুলো আছে তার যদি দ্রাব্যতা মানে অর্গানিক মানে পোলার নন পোলার সলভেন্টস যদি কম হয় তাহলে কি সে যাবে না, না তাহলে যাবে না। ওর সলিবিলিটি এখানে বেশি হতে হবে। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যদি কম্পাউন্ডটা অর্গানিক কম্পাউন্ড হয় ইউ ক্যান চুজ এনি সলভেন্ট, ওয়াটারের থেকে তার ওইখানে সলিবিলিটি বেশি হবে, বেশি হবে। কারণ যেহেতু অর্গানিক, ওই জন্য কিন্তু প্রথমে আমি বলে নিলাম লাইক ডিজলভস লাইক। আমি লাইক ডিজলভ লাইক শেখানোর উদ্দেশ্য ছিল এটাই যে তুমি যাতে বোঝো যে না, অর্গানিক কম্পাউন্ড মানে সে অর্গানিক সলভেন্টই বেশি সলেবল হবে দ্যান ওয়াটার। তাই এদের জন্য আমরা এই টেকনিক ইউজ করতে পারবো। টেকনিক ইজ কল্ড সলভেন্ট এক্সট্রাকশন। কঠিন না সোজা বলো? সোজা। এবার সলভেন্ট এক্সট্রাকশনের যাবতীয় গল্প এখানে লিখেছি, একটা একটা লাইন পড়বো, দেখবে দারুণ লাগবে, বুঝে গেছো সব। প্রথম লাইনটা কি লিখেছি? প্রথম লাইন লিখেছি যে অর্গানিক কম্পাউন্ড যদি ওয়াটারে প্রেজেন্ট থাকে সলভেন্ট এক্সট্রাকশন ইউজ করব, এটা অলরেডি বলা। সেকেন্ড লাইন, কম্পাউন্ডস ক্যান বি সেপারেটেড বাই শেকিং উইথ এ সুইটেবল সলভেন্টস। বলতে এটা কেন লিখেছি? যে সুইটেবল সলভেন্টস দিয়ে শেক করলেই তো যাবে, তাই সুইটেবল সলভেন্ট দরকার। থার্ড পয়েন্ট, ইফ অর্গানিক কম্পাউন্ড ইজ প্রেজেন্ট, দেখো কি লিখেছি, ইফ অর্গানিক কম্পাউন্ড ইজ প্রেজেন্ট ইন অ্যান অ্যাকুয়াস মিডিয়াম, যদি অর্গানিক কম্পাউন্ড অ্যাকুয়াস মিডিয়ামে থাকে, অ্যাকুয়াস মিডিয়াম মানে জল, জলে থাকে, দেন ইট ক্যান বি সেপারেটেড বাই শেকিং উইথ অর্গানিক সলভেন্ট অ্যাজ ইট ইজ মোর সলেবল ইন অর্গানিক সলভেন্ট। কথাটা মানে বুঝতে পেরেছো? স্টেপ বাই স্টেপ লাইনগুলো পড়ো। লাইনটা মানে কি বলছি? প্রথম কয়েকদিন কিন্তু ইংলিশ পড়ে বুঝতে একটু অসুবিধা হতে পারে, কিন্তু আমরা সব ঠিক হবে আস্তে আস্তে। পড়ো কি বলছি। যদি অর্গানিক কম্পাউন্ডটা জলে প্রেজেন্ট থাকে তাহলে তাকে সেপারেট করা যাবে বাই শেকিং উইথ অর্গানিক সলভেন্ট। তার মানে অর্গানিক সলভেন্ট দিয়েই শেক করে সেপারেট করা যাবে। কারণ কি? কারণ বলেছি অ্যাজ ইট ইজ মোর সলেবল ইন অর্গানিক সলভেন্ট, কারণ অর্গানিক কম্পাউন্ডটা অর্গানিক সলভেন্টেই বেশি সলেবল হবে। লাইনটা মানে বোঝা গেল? চলো লাইনটার বাংলা মানে একদম পেছন থেকে শুরু করি, তোমার কাছে আসি। এর বাংলা মানে কি? যদি অর্গানিক কম্পাউন্ড একটা অ্যাকুয়াস মিডিয়ামে প্রেজেন্ট থাকে তাহলে আমরা যদি শেক করি কার সাহায্যে? মানে সেপারেটরসের সাহায্যে, সলভেন্টের সাহায্যে, একটা সুইটেবল সলভেন্টের সাহায্যে যদি শেক, দ্রাবক, বাংলায় বলে দ্রাবক, দ্রাবকের সাহায্যে যদি ওকে শেক করি তাহলে ও অনায়াসেই ওই সলভেন্টে যাবে, কারণ অর্গানিক কম্পাউন্ড ওই সলভেন্টে বেশি সলেবল হবে, বেশি সলেবল হবে। সলেবল মানে বোঝো? দ্রাব্য, দ্রাব্যতা। সলভেন্ট মানে দ্রাবক, বাংলায় বলে দ্রাবক। এই পয়েন্টটা পড়ি এবার। সলভেন্ট শুড বি, এবার এখানে একটা কন্ডিশন আছে, খুব গুরুত্বপূর্ণ কন্ডিশন, লাস্ট কন্ডিশন কি বলছি দেখো। বলছি সলভেন্ট শুড বি ইমমিসিবল উইথ ওয়াটার। মানে আমি যে ছবিটা একটু আগে দেখালাম, এই ছিল আমার সেপারেটিং ফানেল, আমি নিচে বলেছিলাম ওয়াটার থাকে আর উপরে অর্গানিক সলভেন্ট থাকে। এবারে ভাবো তোমার এই সলভেন্ট যদি জলের মধ্যে মিশে যায়, তুমি সেপারেটিং ফানেলের নিচে স্টপটক খুলে পারবে ওয়াটারকে আলাদা করতে? পারবে? যেটা একটু আগে আমি তোমাকে ছবিতে দেখালাম, একটু আগে আমি ছবিতে দেখালাম যে এই স্টপটক যদি খুলে দেই তাহলে ওয়াটারটা আস্তে 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 নিচে যাবে, বন্ধ করব, আলাদা হয়ে গেল। এখন এই সলভেন্ট আর ওয়াটার যদি নিজেরা মিশে যায়, তুমি সেপারেটিং ফানেল খুলে কি করে আলাদা করবে? তার মানে ওই ধরনের সলভেন্ট সিলেক্ট করা যাবে না। কোন ধরনের সলভেন্ট সিলেক্ট করা যাবে না? যে সলভেন্টটা মানে জলে মিশবে। তার মানে সলভেন্ট চুজ করার আরেকটা কন্ডিশন কি? সলভেন্ট শুড বি ইমমিসিবল উইথ ওয়াটার। ইমমিসিবল মানে কি? মেশানো যাবে না, মেশা যাবে না, সলভেন্টকে জলের সাথে মেশা যাবে না। বোঝা গেছে কথাটা? ইমমিসিবল কথাটা মানে বলো, সলভেন্ট ইমমিসিবল উইথ ওয়াটার, এর মানে কি? মানে সলভেন্টটা জলে মেশানো যাবে, সলভেন্টকে জলের সাথে মেশানো যাবে না, জলের সাথে মিশলে প্রবলেম। তোমার এই টেকনিকের কোনো প্রয়োজনীয়তা রইল না, সেপারেটই করা যাবে। সেপারেটই করা যাবে না, ওটাই তো প্রবলেম। সেপারেট করা যাবে না। আমরা লাস্ট পয়েন্টে আসি, 4 নম্বর পয়েন্ট। চলো 4 নম্বর পয়েন্ট পড়ি। 4 নম্বর পয়েন্ট কি বলছি?
অর্গানিক সলভেন্ট অ্যান্ড অ্যাকোয়াস সলিউশন, মানে যেটা জল এবং অর্গানিক সলভেন্ট আর ইমমিসিবল উইথ ইচ আদার, এটা একই কথা বলেছি, সো দ্যাট দে ক্যান ফর্ম টু ডিস্টিংক্ট লেয়ার। ডিস্টিংক্ট লেয়ার মানে বোঝো, মানে আলাদা আলাদা লেয়ার তৈরি করবে, দুটো আলাদা আলাদা লেয়ার তৈরি করবে, যাতে কিনা তাদেরকে সেপারেটিং ফানেল দিয়ে আলাদা করা সম্ভব। তাহলে পুরো পেজটার সামারি যদি কাউকে বলতে বলি, না দেখে সলভেন্ট এক্সট্রাকশন কি, প্রশ্নটা এটা, সলভেন্ট এক্সট্রাকশন কি, এর সাহায্যে আমরা কি করি, এর জন্য যে সলভেন্ট চুজ করি তার ক্রাইটেরিয়া কি কি হওয়া দরকার। যদি আগে ডেসক্রিপটিভ প্রশ্ন আসতো না বোর্ডসে, এখনো আসতে পারে, এই প্রশ্নটা আসতে পারে, সলভেন্ট এক্সট্রাকশন কি, এর সাহায্যে কি করব, এবং এখানে যে সলভেন্ট ব্যবহার করব তার ন্যূনতম ক্রাইটেরিয়া কি কি হবে। চলো, কে বলতে পারো হাত তোলো সাহস করে। চলো, ও বলেছে হাত তোলো, তুমি বলেছো, আচ্ছা ও বল, তারপর তোমারটা শুন, বলো। মানে আমাকে এমন একটা যৌগ নিতে হবে যেটাতে জলের মধ্যে অর্গানিক কম্পাউন্ডস মিশে আছে। এবার সেখানে সেপারেটিং ফানেলে সেই এমন একটা আমাকে সলভেন্ট দিতে হবে যে অর্গানিক কম্পাউন্ডস এর দ্রাব্যতাটা জলের চেয়ে ওই সেই একদম সুন্দর, ওখানে বেশি হয়, সেই সলভেন্টে বেশি হবে। একদম। দেন সেটাকে শেক করতে হবে, শেক করলাম, ছাকানোর পরে সেই মলিকিউলগুলো অর্থাৎ অর্গানিক মলিকিউলগুলো সেই চলে গেল, নন পোলার সলভেন্টসে মিশে যাবে। মিশে দেওয়ার পরে মানে আমাকে এমন দুটো সলভেন্টস দিতে হবে যাতে একে অপরের সাথে মিশে না যায়, একদম। দেন তারপর যেটা স্টপ কক আছে খুলে দেবো, নিচ থেকে জল পড়বে, সেপারেট হয়ে গেল। তো মানে ম্যাজিকের মতন না, ছিল জলে, নিয়ে চলে গেলাম অন্য একটা সলভেন্টে, তারপর জলটাকে ফেলে দিলাম। তোমাদের সবার গত ক্লিয়ার? এটার এই প্রসেসের কি নাম? সলভেন্ট এক্সট্রাকশন। ছেড়ে দিলাম সলভেন্ট এক্সট্রাকশন। নেক্সট টেকনিক, ও আরেকজনের কাছ থেকে শুনবো, তোমার কাছ থেকে শুনবো। সলভেন্ট এক্সট্রাকশন সেম জিনিসই বলতে আমি চাই কি জানো, ছাত্র যদি একটা জিনিস গুছিয়ে বলতে পারে সে বুঝে গেছে, তারা বাড়িতে পড়ার দরকার নেই। তুমি যদি এখনই ধরো ওকে জিজ্ঞেস করি, তুমি যদি এই পুরো কথাটা গুছিয়ে বলতে পারো, তা তোমাকে বাড়িতে পড়তে হবে না, ডিরেক্ট প্রবলেমে চলে যাও, প্রবলেম সলভে চলে যাও, কারণ তোমার মাথায় কনসেপ্ট ঢুকে গেছে। সবসময় কনসেপ্ট রাখবে, মুখস্থের উপর ভরসা রাখবে না। তুমি এটা বই পড়ে 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 মুখস্থ করতে পারো, কিন্তু সেটা লাস্টিং করবে না বেশি দিন। তুমি যদি চোখ বন্ধ করে ছবির মতন ব্যাপারটা দেখো, ও সলভেন্ট এক্সট্রাকশন, স্যার ছবি এঁকেছিল, নিচে নিচে ছিল, উপরে চলে গেল, ব্যাপারটা যদি ছবির মতো মাথা রাখতে পারো, দেখবে লাস্টিং অনেক দিন করবে। ছেড়ে দিলাম সলভেন্ট এক্সট্রাকশন। আমি এখানে কতগুলো ছোট ছোট নোট দিয়েছি, এই নোটগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। আমি নোটসটা বানানোর সময় চেষ্টা করেছি পরীক্ষায় কি প্রশ্ন এসছে তার উপর বেস করে স্টাডি মেটেরিয়ালসটা বানিয়েছি। নোটের প্রথম লাইন পড়ি, তো তুলতে হবে না, আমি পিডিএফ পুরো পাঠিয়ে দেবো, শুধু বাড়িতে গিয়ে কিন্তু একটা হ্যান্ড আউট বানাবে নিজে। হ্যাঁ মানে এমসিকিউ ফরম্যাটে আসে? হ্যাঁ, এমসিকিউ ফরম্যাটে আসে। বাড়ি থেকে কি কাজ হবে? হ্যাঁ হ্যাঁ, বাড়ি থেকে খাতা। এখানে আমি কোশ্চেনও এনেছি তোমাদের জন্য, কি কি পরীক্ষার প্রশ্ন এসেছে। মানে এই পিডিএফটা বানাতে আমার 5 ঘন্টা লেগেছে। মানে আমি খুব খাটি ছাত্রদের পড়ানোর জন্য, এই পিডিএফটা বানিয়েছি 5 ঘন্টা ধরে। আগে প্রথম 1-1.5 ঘন্টা তো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন স্টাডি করেছি, কি প্রশ্ন এসছে সেই কোশ্চেনগুলো দেখে নিজে উত্তর করেছি। নিজে উত্তর করার জন্য কিভাবে ছাত্রকে পড়ানো উচিত সেটা বের করে তারপর নোটস বানিয়েছি, বুঝেছো? মানে আমি অ্যাজ এ স্টুডেন্ট হলে কিভাবে নোটস বানাতাম সেভাবে বানিয়েছি। নোট দেখো, প্রথম কি লিখেছি, ইফ অর্গানিক কম্পাউন্ডস ইজ লেস সলেবল ইন অর্গানিক সলভেন্ট, then large quantity of solvent is required to extract small quantity of compound which is known as continuous extraction। মানেটা বোঝাই, এমন হতেই পারে আমি যে গল্পটা একটু আগে করলাম, নিচে ছিল জল, তার উপরে আমি নিলাম একটা অর্গানিক সলভেন্ট। এবার যদি দেখা যায় আমার এখানকার কম্পাউন্ডগুলো এই সলভেন্টে খুব ভালো সলেবল হচ্ছে না, তাহলে প্রথমে তুমি শেক করলে, দেখলে অল্প কয়েকটা পার্টিকেল এখানে গেল, সেপারেট করে নিলাম, স্টিল লার্জ অ্যামাউন্ট অফ পার্টিকেল এখানে প্রেজেন্ট। তখন আমায় পুরো পার্টিকেলগুলো সরাতে এই কাজটা বারে বারে করতে হবে, তাই কথাটাকে নাম দেওয়া হয়েছে কন্টিনিউয়াস এক্সট্রাকশন। তাহলে কন্টিনিউয়াস এক্সট্রাকশন জিনিসটা কি? একই কাজ একবারে হবে না। যদি কম্পাউন্ডটার এখানে সলিবিলিটি দুর্দান্ত হয়, তুমি একবারেই পুরো মলিকিউলস গুলোকে নিয়ে যেতে পারো, কিন্তু যদি এখানকার সলিবিলিটি খুব ভালো না হয়, তখন এই কাজটা তোমায় একবারে হবে না। পুরো পিওর করতে গেলে কাজটা বারে বারে করতে হবে। এই প্রসেসটার নাম বলে দিয়েছি কন্টিনিউয়াস এক্সট্রাকশন। এটা যেমন পরীক্ষায় প্রশ্ন আসে, হোয়াট ইজ কন্টিনিউয়াস এক্সট্রাকশন, বা কন্টিনিউয়াস এক্সট্রাকশন আমরা কখন করব? বলতো কখন করব কন্টিনিউয়াস এক্সট্রাকশন? অর্গানিক কম্পাউন্ড লেস সলেবল থাকবে, যখন আমার এই মলিকিউলগুলো অর্গানিকে খুব ভালো সলেবল থাকবে না, তখন আমায় কি করতে হবে? কাজটা বারে বারে করতে হবে।
এটাকে বলে স্টপ বক্স খুলে দেওয়ার পর যেই মিশ্রিত জলটা হলো সেটাকে আবার নেব। তার মানে ও যেটা বলছে ওটা ঠিক ধরে নিয়েছে। তার মানে আমি যখন স্টপ কক খুলে দিয়ে জলটা বের করলাম, এই জলটা ফেলা যাবে না, এখানে অর্গানিক কম্পাউন্ড স্টিল প্রেজেন্ট। তাহলে তখন অর্গানিকটাকে সরিয়ে নিলাম, এই জলটাকে আবার ঢাললাম, আবার সলভেন্ট দিলাম, আবার ঝাঁকালাম। তার মানে তোমার খরচা বাড়বে, তখন তোমার অর্গানিক সলভেন্ট বারে বারে নিতে হবে, শেক করতে হবে, টাইম যাবে, সলভেন্টের পরিমাণ বেশি লাগবে। ওটার নাম কন্টিনিউয়াস এক্সট্রাকশন। ক্লিয়ার একদম? নেক্সট চলে আসি। নেক্সট কি লিখেছি দেখো, এক্সাম্পল দিয়েছি। এই এক্সাম্পলটা পরীক্ষায় এসেছিল কোন এক বছর। বেনজোইক অ্যাসিড, বেনজোইক অ্যাসিড জানো অর্গানিক না ইনঅর্গানিক মলিকিউল? এইগুলো তোমাদের এখন জানার কথা না, আমি জানিয়ে দিই। কি করে বুঝলে অর্গানিক কম্পাউন্ড? একদম বেনজিন রিলেটেড যাই নাম পাবো, বেনজোইক অ্যাসিড দেখতে এরকম বেনজিন আছে, তার উপরে একটা এইরকম গ্রুপ আছে। তো তোমরা আপাতত এত তো বুঝবে না, আপাতত শুধু দেখবে বেনজিন নামক কিছু আছে কিনা। বেনজিন নিজে অর্গানিক, তো বেনজিনের উপরে যে গ্রুপই তুমি জোড়ো, বেনজিনের উপরে ধরা যাক আমি একটা ওইচ গ্রুপ জুড়লাম, এই কম্পাউন্ডের নাম আছে একটা। বেনজোইক অ্যাসিডের কম্পাউন্ডটা কিরকম হয়? দেখতে সাদা সাদা ক্রিস্টালের মতন দেখতে, সলিড। আমি বোঝাচ্ছি। মনে করো বেনজিনের উপরে একটা ওইচ গ্রুপ দিয়ে দিলাম, এর কি নাম? এর নাম হচ্ছে ফেনল। ফেনল, হ্যাঁ, গ্রুপটা অ্যালকোহল গ্রুপ। অ্যালকোহল গ্রুপ বেনজিনের মধ্যে জুড়ে দিয়েছি, নাম হয়ে গেছে কি? ফেনল। ফেনলও একটা অর্গানিক কম্পাউন্ড। তার মানে বোঝার উপায় যে বেনজিন থাকা মানেই সে হলো একটা অর্গানিক কম্পাউন্ড। তাই বেনজোইক অ্যাসিড কি? অর্গানিক কম্পাউন্ড। এবার বেনজোইক অ্যাসিড যদি অ্যাকোয়াস সলিউশনের মধ্যে থাকে, তাকে আমরা সেপারেট করি বেনজিনের সাহায্যে। বেনজিন কি সলভেন্ট বলো তো? একটু আগে বলেছিলাম বেনজিন কি সলভেন্ট? অর্গানিক সলভেন্ট, নন পোলার সলভেন্ট। তাহলে বেনজোইক অ্যাসিড যেহেতু নিজে অর্গানিক কম্পাউন্ড, এই বেনজিন অর্গানিক সলভেন্ট, এখানে ডিসলভ হবে। এই প্রসেসটার নামই সলভেন্ট এক্সট্রাকশন। পরীক্ষায় প্রশ্নটা এসেছিল যে বেনজোইক অ্যাসিড জলে আছে, ওকে সেপারেট করার জন্য কোন প্রসেস ব্যবহার করব? অ্যান্সার হবে সলভেন্ট এক্সট্রাকশন। এখানে সলভেন্টটা কি নিলাম? সলভেন্টটা নিলাম বেনজিন। আরেকটা খুব গুরুত্বপূর্ণ সলভেন্ট আছে, এটা খুব ফেমাস। সেই ফেমাস সলভেন্টটা নিচে লিখেছি নাম। এই হচ্ছে সেই ফেমাস সলভেন্ট। এটা হচ্ছে কি নাম? ইথার। ইথারের ফর্মুলা জানো? ইথার দেখতে কেমন হয় দেখাই। কারো জানা আছে তোমাদের ইথার? নামটা শুনেছিলে না? নামটা শুনেছো। দেখো ইথার কেমন হয় দেখতে, দেখা ইথার কেমন হয়। ইথারের মাঝখানে একটা অক্সিজেন থাকে, এদিকে এরকম একটা গ্রুপ থাকে, এদিকে এরকম একটা, এর নাম ডাই মিথাইল ইথার। এদিকে একটা মিথাইল গ্রুপ, এদিকে একটা মিথাইল গ্রুপ, দুটো মিথাইল। কিরে তুমি মাথায় দিচ্ছ কেন? সব শিখতে হবে, সব শিখতে হবে। আগে ক্লাস 10 পর্যন্ত কি পড়েছো না পড়েছো ভুলে যাও। মেথক্সিমিথেন এটা সব আমরা শেখাবো। আইপিএসি কি, আমি পুরো অর্গানিকের দায়িত্বে আছি। অর্গানিক যদি ধরো 45টা কোশ্চেন থাকে, তো আমি নিটের কথা বলছি, 45টা থাকে, 45টার মধ্যে মোটামুটি ভাবে 25টা থেকে 30টা থাকবে অর্গানিকের কোশ্চেন। আর আমার ছাত্ররা অর্গানিকের যদি 30টা থাকে, 30টাই পারবে, 30টাই পারবে। ফলে অর্গানিক নিয়ে টেনশন নেই, বাকিগুলো আমি আছি, কারণ ঘাবড়ানোর ব্যাপার নেই। শুধু যা বলবো কাজ তোমাকে করতে হবে। ও যেমন দেখলাম যেই বললাম ডাইমিথাইল মাথায় হাত দিল, ঘাবড়ানোর ব্যাপার নেই। 10-এ কি হয়েছে, 11 থেকে নতুন করে শুরু ভাবো, জীবন স্টার্ট। এর নাম ডাইমিথাইল ইথার। চাইলে আমরা অক্সিজেনের দুপাশে এরকম গ্রুপও দিতে পারতাম, এগুলো নিয়ে ঘাবড়াবেন, আমি সবই শেখাবো। C2H5 কে বলে ইথাইল গ্রুপ, এর নাম হবে ডাইথাইল ইথার। এরা সবাই ইথার ক্যাটাগরিতে পড়ে। ক্লিয়ার? সবাই কি ক্যাটাগরিতে পড়ে? ইথার। ইথার হচ্ছে একটা বেস্ট অর্গানিক সলভেন্ট এক্সট্রাকশনের জন্য। কারণ কি? মূল কারণ তিনটে, এই তিনটে পরীক্ষা এসেছিল একবার, যে ইথার খুব ভালো সলভেন্ট। তার কি কি কারণ ছিল? কারণ কি? ইথার হচ্ছে লেস পোলার। দেখো পোলার তো হওয়া যাবে না, আমি বলেছিলাম অর্গানিক কম্পাউন্ডরা নন পোলারে যায়, ইথার ভালো পোলার না। ইথার তো একটা গ্রুপ, সেটাই ইথার। সেই ইথারের নাম ডাইমিথাইল ইথার হতে পারে, ডাইথাইল ইথার হতে পারে। মোদ্দা কথা, ওর মাঝখানে একটা অক্সিজেন থাকবে, দুপাশে যে থাকে। বুঝতে পারলাম? তাহলে ইথার ভালো সলভেন্ট হিসেবে কেন কাজ করে? কারণ এটা লেস পোলার, লিস্ট রিঅ্যাক্টিভ। ইথার কারোর সাথে রিঅ্যাকশন করে না। ওর মধ্যে তুমি একটা অর্গানিক কম্পাউন্ড দিলে ওর সাথে রিঅ্যাকশন করলে তো হবে না, রিঅ্যাকশন করে না। আর হ্যাঁ, ইথারের সাথে অর্গানিক কম্পাউন্ডের রিঅ্যাকশন হয় না, একদমই কম হয়। আর হায়ার সলিবিলিটি অফ অর্গানিক কম্পাউন্ডস এর মধ্যে ইথারকে ফেললে দুর্দান্ত ডিসলভ করে নেয়। তাই তোমার কন্টিনিউয়াস এক্সট্রাকশনের প্রয়োজন নেই, একবারই ডিসলভ করে নিয়ে বেরিয়ে যাবে। তাহলে এই তিনটা পয়েন্ট আমাকে রিপিট করে দাও। ইথার খুব ভালো
সলভেন্ট এক্সট্রাকশনের জন্য কি কারণ মেইনলি? Less polar, লেস পোলার, less reactive, লিস্ট রিঅ্যাক্টিভ। দেখে দেখে না, এই দাঁড়াও ঢাকি আগে। higher solubility. হায়ার সলিবিলিটি অফ অর্গানিক কম্পাউন্ডস। এটা পরীক্ষার প্রশ্ন ছিল, চারটা অপশন ছিল, আর এটা ছিল অল অফ দিস। অপশনটা ছিল ইথার ইজ বেস্ট সলভেন্ট ফর সলভেন্ট এক্সট্রাকশন ওয়াই বলে চারটা অপশন, এক ছিল অল অফ দিস হবে অ্যান্সার। এবার এটা যদি তুমি না জানো তুমি কি করে অ্যান্সার করবে? বলে জানতে আমাকে হবে সবকিছু। সলভেন্ট এক্সট্রাকশন ছেড়ে দিলাম, বলো কঠিন না সোজা? ইন্টারেস্টিং না? অর্গানিকে এই চ্যাপ্টারটা সবচেয়ে বোরিং চ্যাপ্টার। অর্গানিকে এই চ্যাপ্টারটা সবচেয়ে বোরিং চ্যাপ্টার, তাহলে বাকি চ্যাপ্টারগুলো ভাবো করো কত ইন্টারেস্টিং হতে পারে। এটা সবচেয়ে বোরিং চ্যাপ্টার পড়াচ্ছি আমি প্রথমে বোরিং চ্যাপ্টার নিয়ে স্টার্ট করলাম, ভাবলাম বোরিংটা দেখাই কতটা ইন্টারেস্টিং, তারপরে তো ইন্টারেস্টিং গুলো তো আসবোই। নেক্সট টেকনিক, এটা এখন যত টেকনিক আবিষ্কার হয়েছিল তাদের মধ্যে এটা সব থেকে মডার্ন টেকনিক, লেটেস্ট টেকনিক হচ্ছে ক্রোম্যাটোগ্রাফি। এবার ক্রোম্যাটোগ্রাফি আবিষ্কারের প্রয়োজন কেন হয়েছিল বলি। এর আগে আমাদের যত যত টেকনিক ছিল, তোমরা আজকে একটাই পড়লে সলভেন্ট এক্সট্রাকশন, আমরা তার আগে দেখিয়েছিলাম স্টিম ডিস্টিলেশন, ফ্র্যাকশনাল ডিস্টিলেশন, কলাম ডিস্টিলেশন, এরকম অনেক নাম ছিল, সাবলিমেশন, ক্রিস্টালাইজেশন। এবার আগের যতগুলো টেকনিক ছিল এগুলো সবই না ছোট ছোট কম্পাউন্ড, ছোট ছোট মানে ধরো খুব কমপ্লেক্সিটি নেই এরকম সিস্টেমের জন্য ঠিকঠাক আছে। এবার সায়েন্সের যত অগ্রগতি হয়েছে, তোমরা গাছের মধ্যে, প্ল্যান্টের মধ্যে না ছোট 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 অনেক পিগমেন্টস থাকে। তোমরা দেখবে কোনো গাছের ডালপালার রং সবুজ হয়, কোনো গাছের আবার দেখবে কিছু লাল লাল শাক পাওয়া যায়, এরকম রং আলাদা কেন হয়? সবই তো গাছ। এই জিনিসটাকে ইভেন্ট করেছিল। কে ইনভেন্ট করেছিল? মানে এই টেকনিকটা বোধহয় টুইস্ট নামে কোনো এক সায়েন্টিস্ট করেছিল, TWIST। আমি এক্সাক্ট 100% গ্যারেন্টি না, কিন্তু মোটামুটি 99% শিওর টুইস্ট নামে একজন সায়েন্টিস্ট। এবার যেটা বলতে চাইছিলাম যে কোনো প্ল্যান্টের পাতা সবুজ, ক্রোমোপ্লাস্ট থাকে স্যার। তার মানে ও একটা টার্ম উচ্চারণ করলো ক্রোমোপ্লাস্ট। আরো কিছু জানা আছে, আমরা এগুলোকে সায়েন্সের ভাষায় বলি ওর মধ্যে বিভিন্ন রঙের পিগমেন্টস থাকে। কি থাকে? পিগমেন্টস থাকে, বিভিন্ন রঙের পিগমেন্টস থাকে। এখন মনে করো কোনো একজন লোক এসে তোমায় একটা গাছের পাতা ধরিয়ে দিল, বললো ভাই এখানে কি কি পিগমেন্টস আছে আমাকে দেখাও বের করে। তুমি সলভেন্ট এক্সট্রাকশন বলো যাই বলো, এগুলো ক্ষমতা নেই এই জটিল মিক্সচার থেকে তার পিগমেন্টস গুলোকে আলাদা করে। বুঝতে পেরেছো প্রবলেম কি? তার মানে যেখানে পিগমেন্ট বলতে কালার, ডিফারেন্ট ডিফারেন্ট কম্পাউন্ডস, পিগমেন্টস মিন্স কম্পাউন্ডস, যে কম্পাউন্ডস গুলো ডিফারেন্ট ডিফারেন্ট কালার জেনারেট করে, দে আর কল্ড পিগমেন্টস। তাহলে যেখানেই ভীষণ কমপ্লেক্স প্রবলেম, নর্মাল সেপারেশন টেকনিক সেখানে ইউজ হয় না, তাদের জন্য স্পেশাল টেকনিক, নাম ক্রোম্যাটোগ্রাফি। ক্রোম্যাটোগ্রাফির সুবিধে কি? তোমার মিক্সচার সলিড হোক, লিকুইড হোক, গ্যাস হোক, কমপ্লেক্স হোক, পৃথিবীর যে কোনো রকম কমপ্লেক্সিটি আসুক, আমরা এই টেকনিক দিয়ে সেপারেট করে দিতে পারবো। বুঝেছো? এবার এই টেকনিকটা এত স্পেশাল, তাহলে ওর মধ্যে কি হয় সেটা তোমাদেরকে শেখাবো। তার আগে ছোট্ট ছোট্ট কতগুলো কথা লিখেছি আমি, যে কথাগুলো বললাম সেটা এখানে লেখা আছে, একবার পড়বো নামগুলো। দেখো কি লিখেছি। Here separation and purification can be carried out on the basis of difference of movement of component in the mixture। তোমরা প্রথম লাইনটার কিছুই মানে বুঝবে না, কারণ আমি এখনো সলভেন্ট এক্সট্রাকশন ব্যাপারটা পড়িনি, পুরোটা ব্যাপারটা বলিনি, সরি ক্রোম্যাটোগ্রাফি। তো আমি এই লাইনটার মানে একটু পরে তোমাদেরকে বোঝাচ্ছি, তোমরা এই পয়েন্টটা একবার পড়ো, এই পয়েন্টটা দেখলে তো কিছু একটা বোঝা যাবে। কি লিখেছি এখানে? It is used for separation of any substances which present in a very small amount which cannot be separated by other methods। তার মানে এখানে কি বলতে চাইলাম বলো তো? মানে এটার মাধ্যমে যে কোনো যদি যে কোনো সাবস্টেন্সে করা যাবে, আর যদি খুব স্মল অ্যামাউন্টও থাকে তাও করা যাবে, যেটা অন্য কোনো মেথডে করা যাবে না। ধরো খুব মাইনর অ্যামাউন্ট আছে, সেপারেশন করা মুশকিল, তাদের ক্ষেত্রে আমরা ক্রোম্যাটোগ্রাফি ব্যবহার করব। সাবস্টেন্সের বাংলা হচ্ছে পদার্থ বলতে পারো, পদার্থ, যে কোনো রকমের পদার্থ যত অল্প অ্যামাউন্টই থাকুক না কেন, আমরা সলভেন্ট এক্সট্রাকশন দিয়ে তাদেরকে আলাদা করতে পারি। সরি, বারবার কেন সলভেন্ট এক্সট্রাকশন করছি, ক্রোম্যাটোগ্রাফি দিয়ে আলাদা করতে পারি। এবার ক্রোম্যাটোগ্রাফির জন্য এখানে একটা লাইন লেখা আছে, এই লাইনটা আমরা একটু পরে পড়ছি, তোমরা আপাতত শুধু নাম দুটো লেখো, পরে আমি এর মানেটা বোঝাচ্ছি। একটা নাম লেখা আছে এখানে, সিলিকা জেল অথবা অ্যালুমিনিয়াম জেল, তার সাথে সাইক্লোহেক্সেন আর ইথাইল, এখানে নামটা আমি ভুল লিখেছি, ইথাইল অ্যালকোহল হবে না, এটা হবে ইথাইল অ্যাসিটেট। কোনোভাবে টাইপ করতে গিয়ে আমি গন্ডগোল করে ফেলেছি। নাম তিনটা আরেকবার বলি, সিলিকা জেল, সাইক্লোহেক্সেন আর ইথাইল অ্যালকোহল। সরি, অ্যালকোহল না, কি নাম বললাম এটাকে গো? অ্যাসিটেট। এবার এটা কি জিনিস,
কেন নেব তার ব্যাখ্যা আমি নেক্সট স্লাইডে দিচ্ছি। ঠিক আছে সবাই? আচ্ছা আসি, কি নাম বললাম গো? নাম তিনটা, সিলিকা জেল অথবা অ্যালুমিনা জেল, তার সাথে মিশিয়েছি কি সাইক্লোহেক্সেন, তার সাথে ইথাইল অ্যাসিটেট। নামটা আপাতত মুখস্থ, পরে কারণ বলছি। ক্রোমাটোগ্রাফি অনেক রকমের হয়, এই ক্লাসিফিকেশনটাও কোন এক বছর পরীক্ষা এসেছিল, সেখান থেকে আমি এটা তুলেছি। ওরা দিয়ে বলেছিল যে ক্রোমাটোগ্রাফি কয় রকমের, বলে অনেকগুলো অপশন দেওয়া ছিল। আগে নামগুলো মুখস্থ করব, পরে প্রত্যেকটা তাৎপর্য বলবো, সিগনিফিকেন্স। ক্রোমাটোগ্রাফিকে প্রথমে আমরা দুটো ভাগে ভাগ করেছি। একটার নাম অ্যাডজর্পশন ক্রোমাটোগ্রাফি, অ্যাডজর্পশন কিন্তু মানে বোঝাবো, আর এটাকে বলে পার্টিশন ক্রোমাটোগ্রাফি। অ্যাডজর্পশন ক্রোমাটোগ্রাফিকে দুটো ভাগে ভাগ করা হয়, একটাকে বলে কলাম ক্রোমাটোগ্রাফি, একটাকে বলে থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি। আর পার্টিশন ক্রোমাটোগ্রাফির একটাই ভাগ আছে, এটাকে বলে পেপার ক্রোমাটোগ্রাফি। আরো অনেক আছে, গ্যাস ক্রোমাটোগ্রাফি, ওগুলো আমাদের সিলেবাসে নেই, আমাদের এইটুকুই। তোমাদের এই তিনটে নাম খেয়াল রাখতে হবে। ফার্স্ট নাম অ্যাডজর্পশন অ্যান্ড পার্টিশন। অ্যাডজর্পশনের দুটো ভাগ, কলাম, থিন লেয়ার। পার্টিশনের একটাই ভাগ, পেপার ক্রোমাটোগ্রাফি। চলো এটা মুখস্থ করবো, আমরা এখনই মুখস্থ করবো, বাড়ি টেনশন নেই, বাড়িতে আমরা কিছু পড়বো না, মুখস্থ করা এখন। অ্যাবজর্ব না কিন্তু অ্যাডজর্পশন, এই দুটো পার্থক্য আছে। অ্যাবজর্পশন কি, অ্যাডজর্পশন কি, আমি পার্থক্য বোঝাবো একটু পরে, আগে নাম মুখস্থ করি। অ্যাডজর্পশন ক্রোমাটোগ্রাফি, আর এদিকে লিখেছি পার্টিশন ক্রোমাটোগ্রাফি। অ্যাডজর্পশনের দুটো ভাগ, কলাম, থিন লেয়ার। পার্টিশন একটাই, পেপার। মুখস্থ হয়ে গেছে? দেখি কতটা মুখস্থ হলো। বলো ক্রোমাটোগ্রাফির ভাগ। অ্যাডজর্পশন আর পার্টিশন। পার্টিশন এদিকে কলাম, থিন লেয়ার, আর পার্টিশনের জন্য একটাই পেপার ক্রোমাটোগ্রাফি, ঠিক না? এবার কথাটা অ্যাডজর্পশন বলেছি, অ্যাবজর্পশন বলিনি, দুটোর মধ্যে পার্থক্য বোঝে। ধরো তোমরা বাড়িতে কোনোদিন স্পঞ্জ দিয়ে খেলেছো, কেউ না কেউ খেলেছে স্পঞ্জ দিয়ে। স্পঞ্জকে জলের মধ্যে ডুবিয়ে দিলাম, স্পঞ্জকে জলের মধ্যে ডুবিয়ে দিলাম, কি ঘটনা ঘটবে? জলের মলিকিউলগুলো, এটা যদি আমার স্পঞ্জ হয়, এটা যদি আমার, হ্যাঁ এটা যদি আমার স্পঞ্জের টুকরোটা হয়, দেখবে জলের মলিকিউলগুলো স্পঞ্জের ভেতরে ঢুকবে, তাই না? এরকম চাপ দিলে বা জলগুলো বেরিয়ে যায়, আবার ডোপালে মলিকিউলগুলো ভেতরে ঢোকে। এই ঘটনাটাকে বলে অ্যাবজর্পশন। ABSOR, অ্যাব, বি বলেছি কিন্তু, বি, অ্যাবজর্ব। তাহলে অ্যাবজর্ব মানে মলিকিউলগুলো তোমার সারফেসে থাকবে না, ভেতরে ঢুকবে। আর যদি এরকম হয় মলিকিউলগুলো ভেতরে যাচ্ছে না, মলিকিউলগুলো ভেতরে যাচ্ছে না, সারফেসের গায়ে আটকে আছে, এই ঘটনাটাকে বলে অ্যাডজর্পশন। ডি যেখানে, তাহলে বলো তো বি আর ডির মধ্যে কি পার্থক্য? বিশাল পার্থক্য। হ্যাঁ, অ্যাবজর্পশন মানে শুষে নেবে, ভেতরে প্রবেশ করবে, শোষণ। আর অ্যাডজর্পশন মানে বাইরে থাকবে, সারফেসে গায়ে আটকে থাকবে। আমাদের একটা চ্যাপ্টারই আছে, চ্যাপ্টারটার নাম হচ্ছে অ্যাবজর্পশন। ওখানে আমরা ডিটেলসে অ্যাবজর্পশন বলবো, কেন ভেতরে ঢোকে না, আটকে কেন থাকে সারফেসের গায়ে, সেটা আমরা পরে দেখবো। আপাতত অ্যাবজর্পশন মানে বুঝেছো। এবারে ক্রোমাটোগ্রাফিতে কি হয় আমি তোমাদের একটা ছোট্ট আইডিয়া দিই। অধিশোষণ, অধিশোষণ অ্যাবজর্পশনের বাংলা পড়েছো না? অধিশোষণ। আর অ্যাবজর্পশন মানে শুধু শোষণ। উত্তপ্ত করলে মুক্ত হয়ে যাবে, বেরিয়ে চলে যাবে, মানে হিট করলে ও বেরিয়ে চলে যাবে। ওকে, তোমরা সব কথা বুঝতে পারছো আমার? এবার আমি ক্রোমাটোগ্রাফির বেসিক থিম কি, বেসিক থিম বোঝাই। ক্রোমাটোগ্রাফিতে আমরা করি কি, আমরা একটা, ধরো আমি একটা কাচের প্লেট নিলাম, কাচের প্লেট। কাচের প্লেটের মধ্যে তোমাদের একটু আগে তিনটে জিনিসের নাম বললাম না? কি নাম বললাম? তিনটে জিনিস। একটা হচ্ছে সিলিকা জেল বা অ্যালুমিনা, যে কোনো একটা। তার মধ্যে সিলিকা জেল মানে ধরো এরকম একটা কম্পাউন্ড, তার মধ্যে মেশাতে বলেছিলাম কি সাইক্লোহেক্সেন, তার মধ্যে মেশাতে বলেছে কি ইথাইল অ্যাসিটেট। এই সবগুলো একটা কন্টেনারের মধ্যে মেশাও, মিশিয়ে পেস্ট বানাও। পেস্ট মানে বোঝো, বাড়িতে যখন রুটি তৈরি করে আটা দেয়, জল দেয়, জল দিয়ে গুলিয়ে গুলিয়ে মাখে না, মেখে যেরকমটা বানায় ওটাকে আমি বলি পেস্ট। তাহলে আমি এখানে একটা পেস্ট বানালাম। হ্যাঁ, টুথপেস্ট না, না টুথপেস্ট বানায় না, মানে ওই পেস্ট না, মানে তুমি যদি দাঁত মাজতে পারো না, মানে এর এপিয়ারেন্সটা হবে জানা, ও কথাটা ঠিক বলছে, এর এপিয়ারেন্সটা হবে পেস্টের মতন। পেস্ট ধরলে কেমন হয়, একটু থকথকে আঠালোর মতন ভাব, ওই রকম জিনিস বানাবো। তার মানে এটা কিন্তু কোলগেট না, দাঁত মাজার পেস্ট না, গুলিয়ে ফেলবে না কিন্তু। ক্লিয়ার?
আমি কি বানাতে বললাম, একটা পেস্ট বানাতে বললাম। পেস্ট মানে কি জিনিস, এখানে অ্যাপিয়ারেন্সটা হবে না লিকুইড না সলিড, সেমি সলিড টাইপের বানালাম। ওই পেস্টটাকে আমরা যে কোনো জায়গায়, ধরা যাক আমি এখন তোমাদের কলাম ক্রোমাটোগ্রাফি পড়াচ্ছি, তো আমরা কি করি, আমি এরকম একটা কাঁচের বুলেটের মতন একটা টিউব নেই। তোমরা বুলেট দেখেছো কোনোদিন স্কুলে? বুলেট দেখেছো না? স্কুলে ল্যাবে কোনোদিন ঢোকনি না, 9-10 মধ্যে ল্যাব নেই। এগুলো দিয়ে তো ডাইমেনশন করা হয়। হ্যাঁ, ওই জিনিসটাই বুলেট। বুলেট মানে হচ্ছে বুলেট আমি কেমন করে দেখাই, যাই হোক, ধরো একটা বোতল, এই বোতলের নিচে উপরটা ফাঁকা, বোতলটা খুলেই ফেললাম, দাও জল খাই, খুললাম যখন জল খাওয়ার কথা মনে পড়লো, বোতল ওপরটা ফাঁকা নিচটাও ফাঁকা, এখানে একটা স্টপ কক লাগানো আছে। গল্পটা বোঝা গেল না? এটাকে আমি নাম দিয়েছি কলাম। কি নাম দিলাম এটাকে? কলাম। এই কলামের ভেতরে তুমি যে পেস্টটা বানিয়েছো না, সেই পেস্টটা কলামের ভেতরে ভরে দিয়েছি। আর নিচ দিয়ে যাতে পেস্টটা পড়ে না যায় তার জন্য এখানে কিছু জিনিস গুজে দেয়া থাকে, ওগুলোকে বলে হচ্ছে গ্লাস উল। কি নাম? গ্লাস উল। কাঁচ দিয়ে বানানো হয় গ্লাস উল। তাহলে গ্লাস উল গুজে দিয়েছি, স্টপ কক বন্ধ করেছি, আর এই কলামটা কি দিয়ে ফিল আপ করেছি? না, পেস্ট। পেস্টের মধ্যে কি আছে? পেস্টের মধ্যে 3টে জিনিস আছে, এগুলো মুখস্থ করতে হবে তো। সিলিকা জেল, সাইক্লোহেক্সেন, ইথাইল অ্যাসিটেট। এই যে জিনিসটা দিয়ে ফিল আপ করলাম, এটা সব সময় একই জায়গায় স্থির থাকবে। আমরা এটাকে বলি স্টেশনারি ফেজ। রিপিট করি আবার, কঠিন জিনিস বলছি না, ক্রোমাটোগ্রাফি কঠিন জিনিস। আমি একটা কাচের কলাম নিলাম, কলামের নিচে গ্লাস উল দিলাম, তার উপরে পেস্ট দিয়ে, জল যেখানে দেখছো এটাই টোটালটা হচ্ছে পেস্ট দিয়ে ভর্তি করে দিয়েছি। উল্টো করে ধরলে বেশি ভালো হবে। আচ্ছা, উল্টো করে ধরি, ওটা বন্ধ করি, নাহলে আবার জল সব পড়বে। উল্টো করে ধরলাম, চলো। তাহলে এটা আমার স্টপ কক, এটা এই জলটা কি? পেস্টে কি কি আছে? সিলিকা জেল বা অ্যালুমিনা, ইথাইল অ্যাসিটেট আর সাইক্লোহেক্সেন। এই দিয়ে পেস্ট ভরে দিয়েছি। এবারে এর মধ্যে আমরা যে জিনিসটা সেপারেট করতে হবে তাকে আমরা এর মধ্যে ঢালবো, সেটা নিয়ে একটু পরে আসি। আপাতত যে সেটআপটা বানালাম এটা ল্যাবে আমরা বানিয়ে রেখে দিই, এটা আমার কনস্ট্যান্ট। এবং এখানে যে ফেজটা বানিয়েছি, এই ফেজটা নড়বে না, এই ফেজটা যেমন আছে ওরকমই থাকবে, ওর কোনো রিয়াকশন হবে না, ওর কোনো পরিবর্তন হবে না। এটাকে নাম দেওয়া হয়েছে স্টেশনারি ফেজ। তাহলে এটা যদি কাউকে জিজ্ঞেস করি, এই কলাম ক্রোমাটোগ্রাফিতে স্টেশনারি ফেজ আমরা কি দিয়ে বানাই? স্টেশনারি ফেজ বানানোর জন্য এটা পরীক্ষা প্রশ্ন আসবে, স্টেশনারি ফেজ কি দিয়ে বানাই? 3টে জিনিসের মিশ্রণ স্টেশনারি ফেজ, সিলিকা জেল, সাইক্লোহেক্সেন আর হচ্ছে ইথাইল অ্যাসিটেট। ইজি না? হয়ে গেল। হোয়াট ইজ কল্ড স্টেশনারি ফেজ? এই 3টে জিনিস দিয়ে যে ফেজটা বানাই, পেস্ট বানাই, ওটার নাম স্টেশনারি ফেজ। তা আমার এখানে স্টেশনারি ফেজ বানানো হয়ে গেছে। এবার ধরো আমি তোমাদেরকে গিয়ে বললাম যে ভাই আমার কাছে এই হচ্ছে অর্গানিক কম্পাউন্ড, একটা বিকার নিলাম, বিকার নিয়ে বললাম দেখো এটা অর্গানিক কম্পাউন্ড, এই অর্গানিক কম্পাউন্ডের মধ্যে কটা কম্পোনেন্ট আছে আমাকে সেপারেট করে দেখাও। তখন আমি কি করব, অর্গানিক কম্পাউন্ডটাকে আমার স্টেশনারি ফেজের উপরে ফেলে দিলাম। গল্পের মতো বলছি, সোজা লাগা উচিত। তাহলে স্টেশনারি ফেজটাকে, আমার অর্গানিক কম্পাউন্ডকে কোথায় ফেলে দিলাম? স্টেশনারি ফেজের উপরে ফেলে দিলাম। এই যে সবুজ রঙের জায়গা দেখছো না, এই সবুজ জিনিসটাই হচ্ছে আমার স্যাম্পল, লোডেড স্যাম্পল। এবারে আমি স্যাম্পলের ওপর দিয়ে ঢালবো কোনো না কোনো সুইটেবল সলভেন্ট, অর্গানিক সলভেন্ট ঢালবো ওর উপর দিয়ে। অর্গানিক সলভেন্ট কি করবে দেখো, অর্গানিক সলভেন্ট যেই ঢালবো এটা কিন্তু পেস্ট না, এটা একদম সলভেন্ট, মানে জাস্ট লাইক ওয়াটার। এই ওয়াটার এই কলামের মধ্য দিয়ে আস্তে 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 নিচে গড়িয়ে পড়বে। কথাটা ওয়াটার বলা ভুল হয়েছে, ওয়াটার না, অর্গানিক সলভেন্টস। অর্গানিক সলভেন্টস দিলাম, এই অর্গানিক সলভেন্ট এর মধ্য দিয়ে আস্তে 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 গড়িয়ে পড়বে, তাই এটাকে বলা হয়েছে মোবাইল ফেজ। ওয়াই মোবাইল? ও আস্তে আস্তে যাবে, তো স্টেশনারি ফেজটা ঠিক থাকবে, তাই এর নাম স্টেশনারি ফেজ। সলভেন্টটা ঢেলেছি, সলভেন্ট আস্তে আস্তে ওর মধ্যে দিয়ে গড়িয়ে আসবে, ওর নাম কি? মোবাইল ফেজ। তার মানে ক্রোমাটোগ্রাফিতে সলভেন্টটা নন পোলার সলভেন্ট। কারণ কি? আমি জানি নন পোলারের মধ্যেই আমার অর্গানিক কম্পাউন্ডগুলো ডিসলভ হয়, তাই আমরা নন পোলার নিয়েছি। মাথায় ঢুকছে? অর্গানিক সলভেন্টরা নন পোলার, ইথারের মতন কোনো সলভেন্ট নেব আমরা। তাহলে বলো তো ক্রোমাটোগ্রাফিতে কটা ফেজ থাকে? 2টো ফেজ থাকে, একটা স্টেশনারি ফেজ আর একটা মোবাইল ফেজ। স্টেশনারি ফেজ এই যে ফিলিং করে দিয়েছি, আর মোবাইল ফেজ কোন জিনিসটা? যেটাকে ওপর দিয়ে ছেড়েছি সেটা মোবাইল ফেজ। হ্যাঁ বলো।
ওরা আসছে তো, এবার ওদেরকে তাহলে তুমি বলো, ওপরে আছে না একদম ছাদে যেখানে বলে দিয়েছি ওইখান থেকে নিয়ে করতে বলো। একদম, আমি আসছি 15 মিনিট। ঠিক আছে, ওকে, তাহলে গল্পটা শোনো। এই মোবাইল ফেস মানে কি বুঝে গেছো না? মোবাইল ফেস কি জিনিস? সলভেন্ট। এখন ভাবো, কল্পনা করো, আমি যে এখানে সলভেন্ট ফেললাম আর নিচে কি আছে, আমার স্যাম্পল আছে, তাহলে এই সলভেন্টটা আস্তে আস্তে কোন দিকে নামবে? গ্র্যাভিটেশনের জন্য নিচের দিকে নামবে। ও যখন নিচে নামবে একা একা নামবে না, ও এই স্যাম্পলের মধ্যে যে যে কম্পোনেন্ট আছে তাকে ডিসলভ করে নিয়ে নিচে নামবে। গল্পটা বুঝেছো? মানে সব কম্পাউন্ড সব কম্পোনেন্টকে নিয়ে নামবে নিচে। এবার নিচে যখন ও নামবে, মনে করা যাক এ আস্তে আস্তে নিচে নামছে, এবার ওর মধ্যে কে কে আছে? সব পিগমেন্ট আছে, সব পিগমেন্টকে নিয়ে না। সব পিগমেন্টকে নিয়ে নামবে। আমরা এমনই সুইটেবল সলভেন্ট নেব যাতে অর্গানিক কম্পাউন্ডগুলো ডিসলভ হয়। এখন ও যখন সবাইকে নিয়ে একসাথে নামবে, আমরা প্রথম দিকে বুঝবো না যে ওখানে কম্পোনেন্ট কতগুলো আছে, কিন্তু কম্পোনেন্টগুলোর এই জায়গাতে যে স্টেশনারি ফেজ আছে, এই স্টেশনারি ফেজ ওই কম্পোনেন্টগুলোকে অ্যাবজর্ব করতে শুরু করবে। কি করতে শুরু করবে? অ্যাবজর্ব করতে শুরু করবে। তুমি দেখবে যেমন এই জোনটাতে চলে আসো, দেখো এখানে কি হয়েছে, এখানে দু জায়গায় দুটো কালার দেখতে পাচ্ছি। এই কালারটা আর এই কালারটার অর্থ আলাদা আলাদা দুটো পিগমেন্ট এখানে আটকে গেছে। এই আটকেছে কে? কে আটকে দিল? স্টেশনারি ফেজ পিগমেন্ট গুলোকে অ্যাবজর্ব করলো। এখন তুমি হয়তো বলতে পারো, স্যার উপরে আর নিচে অ্যাবজর্ব কেন হলো? কারণ কম্পোনেন্ট গুলো যেহেতু আলাদা আলাদা, তাদের আটকে যাওয়ার ক্যাপাসিটি আলাদা, অ্যাবজর্ব হওয়ার ক্যাপাসিটি আলাদা। ব্যাপারটা এরকম, ধরো ওর আর ওর মধ্যে কম্পেয়ার করি। তোমার ওজন কত? অ্যাপ্রক্স 65 কেজি। চলো, তোমার ওজন কত? 55 কেজি। কত? 48 কেজি। ফাইন, ওদের দুজনের ওজন আলাদা না? যেহেতু ওর ভর বেশি, ওর অ্যাবজর্ব হওয়ার ক্যাপাসিটি বেশি। ওর ভর কম, ওর অ্যাবজর্ব হওয়ার ক্যাপাসিটি কম। মাথায় ঢুকছে? তার মানে আমি যদি ওদের দুইজনকে ওপর থেকে ফেলি, যার ভর বেশি, এই স্টেশনারি ফেজ ওকে আগে আটকে ধরবে। যে হালকা, স্টেশনারি ফেজ ওকে আগে আটকাতে পারবে না। যে পিগমেন্টটা হালকা, আমরা এখানে কিন্তু হালকা কথাটা ব্যবহার করব না, আমরা বলবো যার অ্যাবজর্পশন ক্যাপাসিটি কম। ভালো করে বোঝো কথাটা, কি বলছি? যার অ্যাবজর্পশন ক্যাপাসিটি কম সে চলে আসবে অনেক নিচে, যার অ্যাবজর্পশন ক্যাপাসিটি যত বেশি সে ওপরেই আটকে যাবে। এরকম ভাবে তুমি পিগমেন্টস এর যতগুলো সেপারেট সেপারেট লেভেল দেখতে পারবে, তোমার অর্গানিক কম্পাউন্ডে ততগুলো পিগমেন্ট ছিল। কথাটা বোঝাতে পারলাম? তার মানে পিগমেন্ট বোঝার উপায় খুব সোজা। আমি মোবাইল ফেসকে যেই ওপর থেকে ফেলবো, আমি শুধু দেখবো কত জায়গায় আলাদা আলাদা লেয়ার তৈরি হলো। যত জায়গায় আলাদা লেয়ার তৈরি হবে, আমার সিস্টেমে ততগুলো পিগমেন্ট প্রেজেন্ট। বলো, একটাই ব্যাগ আছে। হ্যাঁ, যদি না হয় ওর যা লাগবে ও আজকে এনে নিয়ে কাজ করবে, ওর এটাই পানিশমেন্ট। ব্যাস, যা করবে সব ও একা করবে আজকে। আমি ওপরে আছে সব। তারপরে যদি লাগে, ওপরে একটা বড় কার্টুন আছে, কার্টুনের মধ্যে আছে। আমি আসছি, একটু পরে আসছি, এসে আমি একটু দেখিয়ে দিচ্ছি। আমি আসছি। কি গল্প বুঝলাম? কিভাবে সেপারেট করলাম বুঝলে? সেকেন্ড স্টেজে স্যাম্পল সেপারেশনটা কিভাবে হলো? এখানে এখানে শুরু হয়েছে, শুরু হয়েছে। আমি এখানে 2 নম্বর ফিগারে বলতে চাইছি, জাস্ট ঢাললাম তো, শুরু হলো। মানে যত সময় যাবে তত লেভেল ওয়াইজ আলাদা আলাদা ভাবে ভাগ হবে। অর্গানিক সলভেন্টটা নিচে নিয়ে হ্যাঁ, নিচে নামছে, আস্তে আস্তে নামছে, নামতে নামতে শুরু হয়েছে। এবার এখানে কি করেছে তাকাও। এখানে যখন দেখলাম দুটো জায়গায় রং তৈরি হলো, তাহলে আমি বুঝে গেছি আমার এখানে পিগমেন্ট কটা আছে? দুটো। তারপরে আমি স্টপ খুলে দেবো। খুলে দিলে সলভেন্ট আস্তে আস্তে নিচে নামতে থাকবে। দেখো এটা আস্তে আস্তে নিচে নেমে গেছে। এই গ্রিন কালারের পিগমেন্টটাকে আলাদা করে নিলাম, তারপরে আবার ছাড়তে থাকলাম, তখন এটাও আস্তে আস্তে নিচে নামতে থাকবে। তারপর এটাকে সেপারেট করে দিলাম, হয়ে গেল সেপারেট। স্যার উপরের যে ভায়োলেট কালারের ওটা কেন পিঙ্ক কালারের যেটা আছে, হ্যাঁ, এটা কেন না এটা কেন কমেনি? এটা কমবে আস্তে আস্তে। ছবিতে দেখানো আছে যেটা এরকম, কিন্তু যদি সলভেন্ট নিচে নামে, এটা তো মোবাইল ফেস, তো এটা আস্তে আস্তে তো কমবেই, এটা তো নিচেই নেমে যাবে আস্তে আস্তে। হ্যাঁ, নিচের ড্রপলেটস ড্রপলেটস গুলো হচ্ছে তোমার পিগমেন্টস। পিগমেন্টস এর সাথে সলভেন্ট মেশানো আছে। এবার আমরা পিগমেন্টস গুলোকে সেপারেট করে নিলাম। এই হচ্ছে তোমার কলাম ক্রোমাটোগ্রাফি। ইজি না সোজা না কঠিন? একদম সোজা। এবার এখান থেকে প্রশ্ন আসে একটা। কি প্রশ্ন আসে? ফার্স্ট প্রশ্ন, এই যে পিগমেন্টস,
অরেঞ্জ কালারের আর গ্রিন কালারের, বলো তো কার অ্যাবজর্পশন রেট বেশি? অরেঞ্জ এই তো বুঝে গেছো, এটা পরীক্ষার প্রশ্ন আসবে, পরীক্ষা এরকম প্রশ্ন দেয়, এটা এ এটা বি, তারপরে বলবে রেট অফ, ছবি দিয়ে ছবি দেবে, ছবিতে এ বি লেখা থাকবে, বলবে রেট অফ অ্যাবজর্পশন অফ এ আর বি, বলো কে বেশি কে কম? এর অ্যাবজর্পশন রেট বেশি, বি এর অ্যাবজর্পশন রেট কম। এত সোজা প্রশ্ন আসে কলাম ক্রমাটগ্রাফি, যেটা বেশি হবে ওটা উপরে ওটা উপরে আটকে যাবে, যার কম হবে সে তত নিচে আসবে। তত বুঝলাম? তাহলে এই ক্রোমাটোগ্রাফি আমি ছেড়ে দিলাম। নেক্সট, সেম গল্প, বাকি ক্রোমাটোগ্রাফি সব গল্প সেম। এবারকার নাম হচ্ছে থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি, সংক্ষেপে নাম কি বলে জানো? টিএলসি। এখানে আমরা কি করি জানো? এইরকম একটা কাচের প্লেট নিই, কাচের প্লেট। কখনো ব্লাড টেস্টের সময় দেখেছো তোমার রক্ত নেয়, রক্ত নিয়ে একটা কাচের প্লেটের উপর রেখে এরকম করে ঘষে, সেম স্লাইড 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 নিলাম, আমরা যে পেস্ট বানিয়েছিলাম না, পেস্টটা স্লাইডের উপরে ঘষে দিলাম, পেস্টটা স্লাইডের উপরে আটকে দিলাম, মাথায় ঢুকেছে? তারপর এটাকে, এখানে যে ছবিটা দেখছো এটা কিন্তু আমার সেই মোবাইলের স্লাইড। তারপর আমরা কি করি, নিচ থেকে 2 সেন্টিমিটার উপর পর্যন্ত একটা লাইন ড্র করি, এটাকে বলে বেস লাইন। লাইনটা বুঝবে? নিচ থেকে 2 সেন্টিমিটার উপর পর্যন্ত একটা লাইন ড্র করি, লাইনটার নাম কি দিলাম? বেস লাইন। তারপর এটাকে একটা বিকারের মধ্যে সলভেন্ট নেব, সেই সলভেন্টের মধ্যে স্লাইডটাকে ডোবাবো, এমন ভাবে সলভেন্টটা রাখবো যাতে বেস লাইন পর্যন্ত সলভেন্টটা থাকে, বেস লাইন পর্যন্ত যাতে সলভেন্টটা লেগে থাকে, বুঝলে? তাহলে এখানকার কাজ কি, স্লাইড নিলাম, স্লাইডের উপরে কিসের পেস্ট লাগালাম? ওই যে সাইক্লোহেক্সেন ডট ডট ডট, ওইটা পেস্ট লাগালাম, নিচ থেকে একটা লম্বা দাগ দিয়ে বেস 2 সেন্টিমিটার পর্যন্ত বেস লাইন বানালাম, এটাকে ডুবিয়ে দিলাম বিকারের মধ্যে, হলো? এবারে যে স্যাম্পল তোমাকে বলা হয়েছিল না সেপারেট করতে, ওটা এই বেস লাইনের উপরে 1 ড্রপ ফেলবো, 1 ড্রপ। মনে করো যে আমার মোবাইলে এই যে আমার ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা আছে না, এটা মনে করো ড্রপ। কিসের ড্রপ? অর্গানিক কম্পাউন্ড যেটা সেপারেট করতে চাই তার ড্রপ দিয়ে এটাকে সলভেন্টের মধ্যে বসিয়ে দিলাম। এবার কি হবে, তোমরা ক্যাপিলারি অ্যাকশন নাম শুনেছো? স্যার কোন সলভেন্ট মানে অন্য যে সলভেন্ট আমি সেপারেট করব, যেটাকে একটু আগে মোবাইল ফেস বলেছিলাম, সেই মোবাইল ফেসটা হচ্ছে এটা। এবার কি হবে, ক্যাপিলারি অ্যাকশনের দরুন এই সলভেন্ট গুলো উপরের দিকে উঠতে থাকবে। ক্যাপিলারি অ্যাকশন বলতে দেখবে ওয়াটার মলিকিউলকে অ্যাট্রাক্ট করে। কখনো টিস্যু পেপার জলের মধ্যে ফেলে দেখেছো? এক জায়গায় ধরো তোমার মেঝেতে জল পড়ে আছে, তার উপর টিস্যু পেপার রাখবে, কি হয়? জলটা শুষে নেয়। তুমি যদি স্টেপ ওয়াইজ দেখো দেখবে জলটা না আস্তে 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 চারদিকে ছড়িয়ে যাচ্ছে, তাই হয় না? বা টিস্যু পেপারের মধ্যে 1 ড্রপ জল ফেলে দেখো তো ওটা এক জায়গায় থাকে কিনা, নাকি ছড়িয়ে যায়? কেন ছড়িয়ে যায়? এটি ক্যাপিলারি অ্যাকশন। তার মানে টিস্যু পেপারের মধ্যে অনেক সূক্ষ্ম ছিদ্র থাকে, ওই ছিদ্রের মধ্যে জলগুলো যায় বলে আস্তে আস্তে ছড়িয়ে যায়, এর নাম ক্যাপিলারি অ্যাকশন। কথাটা বুঝলাম না? সেম ক্যাপিলারি অ্যাকশনে এই সলভেন্ট গুলো আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকবে। কথাটা বোঝো ভালো করে। সলভেন্ট কোন দিকে যেতে থাকবে? উপরের দিকে। যখন ও উপরের দিকে যাবে, এখানে যে স্যাম্পলটা ছিল সেই স্যাম্পলটার পিগমেন্ট গুলোকে ও নিয়ে যাবে উপরে। এখানেও আমি যে লেয়ারটা বানিয়েছি, এই লেয়ারের তো অ্যাবজর্পশন ক্যাপাসিটি ওয়াইজ, যার ক্যাপাসিটি অ্যাবজর্ব করার ক্যাপাসিটি বেশি সে আগে যাবে চিপকে, যার ক্যাপাসিটি যত কম সে তত উপরে যেতে থাকবে। তার মানে আমি এখানে যত জায়গায় স্পট দেখবো, বলবো তোমার কম্পোনেন্ট ততগুলো অর্গানিক কম্পাউন্ডে ছিল। কলামে যেটা নিচে আসলো এখানে সেটা তত উপরে যেতে থাকলো। সেম ভাবে বলো তো, এখানে যে ছবিগুলো দেয়া, একটা ব্লু, একটা পিঙ্ক, একটা রেড, বলো তো কার অ্যাবজর্পশন ক্যাপাসিটি বেশি? রেড। কেন? এখানে তো নিচ থেকে যাচ্ছে, ব্লুটা সব থেকে কম, ব্লুটা অনেক উপরে উঠে গেছে, ওর অ্যাবজর্পশন ক্যাপাসিটি সব থেকে বেশি বলে ও কাছে আটকে গেছে। মাথায় ঢুকেছে? হ্যাঁ। টিএলসি প্লেটের মধ্যে যে এই ডটগুলো মানে কি কালার মানে জমে গেল, এই ডটগুলো মানে হচ্ছে এরা এক একটা পিগমেন্ট, এক একটা কম্পোনেন্ট। যতগুলো কালার পাবো ততগুলো কম্পোনেন্ট ওর মধ্যে ছিল। কি মাথায় ঢুকলো? কঠিন না সোজা? ইজি না? এই হচ্ছে টিএলসি গল্প। টিএলসি আর কলাম বেসিক্যালি একই জিনিস। ওকে, আচ্ছা, আজকে আমার আর খুব একটা টাইম হবে না, আমি বাকি আলোচনা নেক্সট দিন করব। তবে যা আলোচনা আমরা করে দিয়েছি, এখানে আরেকটা কথা একটু বলে নিই, নাহলে বাড়ি থেকে একটু প্রবলেম হবে। এখানে আমি একটা ইকুয়েশন লিখে দিয়েছি, তোমাদের সুবিধার জন্য ইকুয়েশনটা লিখেছি, এটা পরীক্ষা প্রশ্ন আসে। এটাকে বলে RF এর ফুল ফর্ম রিটার্ডিং ফ্যাক্টর। এটা পরীক্ষা আসে, হ্যাঁ, রিটার্ডিং ফ্যাক্টর। এখানে যদিও লিখে দিয়েছি আমি রিটার্ডিং ফ্যাক্টর। এটা কি জিনিস? ডিস্টেন্স ট্রাভেলড বাই কম্পাউন্ড, ডিস্টেন্স ট্রাভেলড বাই সলভেন্ট। জিনিসটা কি দেখাই?
তোমরা যদি এই ছবিটা ভালো করে দেখো, এই ছবিটা দেখবে, আমি ধরা যাক এই ইয়েলো ডটস এর কথায় আসি। বেস লাইন থেকে ইয়েলো লাইন কত দূর গেছে, এটা ডিস্টেন্স। এটাকে আমরা বলবো ডিস্টেন্স ট্রাভেল বাই দ্য কম্পাউন্ড। বুঝেছো? এটাকে শর্ট ফর্ম কি বলে? কোনটাকে গো? এটাকে ডিসটেন্স চার্জার কম্পাউন্ড। না, এটা কোনো শর্ট ফর্ম নেই, এটা ডিস্টেন্স। তো ডিস্টেন্স আবার শর্ট ফর্ম। আর সলভেন্ট যদি এত দূর গিয়ে থাকে, বেসলাইন থেকে যত দূর অবধি সলভেন্ট যায়, এই ডিস্টেন্সটাই হচ্ছে ডিস্টেন্স ট্রাভেল বাই দ্য সলভেন্ট। ধরা যাক এই সলভেন্টটার ডিস্টেন্সকে আমরা বলছি এক্স, আর ইয়েলো পিগমেন্টটা যে ডিস্টেন্স গেছে তাকে আমি বলছি এ। তাহলে এই ডটের রিটার্ডিং ফ্যাক্টর হবে এ বাই এক্স, এ বাই এক্স। আর ব্লু ডট যেটা, ধরা যাক ব্লু ডট আমার বি ডিস্টেন্স গেছে, তাহলে ব্লু ডটের রিটার্ডিং ফ্যাক্টর কত? ব্লু ডটের রিটার্ডিং ফ্যাক্টর হচ্ছে বি বাই এক্স। তাহলে হোয়াট ইজ রিটার্ডিং ফ্যাক্টর বুঝলে? এই সলভেন্টটা টেস্টের মধ্যে দিয়ে যাবে। হ্যাঁ, সলভেন্ট তো যাবে। সলভেন্ট না গেলে ও কম্পোনেন্টকে কি করে নিয়ে যাবে? সলভেন্ট যাবে, তার সাথে 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 স্যাম্পলকে নিয়ে যাবে, যে স্যাম্পলের ক্যাপাসিটি ওয়াইজ ওরা এখানে আটকে যেতে থাকবে। গল্পটা একদম ইজি না? সলভেন্ট যেতে থাকবে, আটকাতে থাকবে। এবার এখানেও গল্প একই, যে যত আগে আটকাবে তার অ্যাবজর্পশন পাওয়ার তত বেশি। এরকম ভাবে আমরা বুঝবো যে আমার কতগুলো কম্পোনেন্ট সিস্টেমের মধ্যে প্রেজেন্ট। ক্লিয়ার, বোঝা গেছে? পেপার ক্রোমাটোগ্রাফি সেম জিনিস আমি একটু আলোচনা করে বলেই দিই। এবার এখানে কতগুলো কথা লিখেছি আমি, এই কথাগুলো নিজের একবার বাড়িতে পড়বে। যদি বুঝতে না পারো দেন পরদিন আমি আছি, পরদিন কিন্তু আমি প্রবলেম সলভ করব। যেদিন আমার নেক্সট ক্লাস আছে নেক্সট উইকে, সেদিন আমি এটা প্রবলেম সলভ করব। পেপার ক্রোমাটোগ্রাফিতে কি করা আছে জানো? পেপার ক্রোমাটোগ্রাফিতে আমরা থিন লেয়ারে কি করলাম, একটা কাচের স্লিট নিলাম না, তার মধ্যে কলাম বানালাম। এইসবের হেডেক নেই। ওরা একটা পেপার আবিষ্কার করেছে যে পেপারের মধ্যে অলরেডি স্টেশনারি ফেজ আছে। মাথায় ঢুকছে? এখানে ওই পেস্ট ফেজ লাগানোর কোনো ব্যাপার নেই, আরো অ্যাডভান্স টেকনিক। মনে করো আমার এই মোবাইলটাই হচ্ছে একটা পেপার, এই কাগজের ভেতরে অলরেডি স্টেশনারি ফেজ আছে, যেটা কিনা সেলুলোজ দিয়ে বানায়। আমি কোথাও না কোথাও কথাটা লিখেছি, আমি হ্যাঁ কোথাও না কোথাও কথাটা লিখেছি। দাঁড়াও, লেখার তো কথা, হ্যাঁ হ্যাঁ লিখেছি, বলো না, লেখার তো কথা। এই দেখো কি লিখেছি, ক্রোমাটোগ্রাফি পেপার মেড অফ সেলুলোজ অ্যান্ড ওয়াটার। সেলুলোজ অ্যান্ড ওয়াটার দিয়ে পেপারটা বানানো শেষ। তার মানে পেপার ক্রোমাটোগ্রাফির সুবিধে কি? তোমার হেডেক নেই, স্টেশনারি ফেজ বানাতে হবে না তোমাকে, স্টেশনারি ফেজ বানিয়ে দিয়েছি। আর একই জিনিস, সেই পেপারটাকে তুমি রাখো সলভেন্টের মধ্যে, বাকি সলভেন্ট কম্পোনেন্টকে তুলবে, ছবি দেখলেই বাকি ক্লিয়ার। বাকি গল্প আমাকে আর করতে হবে না। কি গল্প এখানে মাথায় ঢুকছে না? সলভেন্টের মধ্যে দিয়েছি পেপার ঝুলিয়ে, সলভেন্ট ওপরে উঠেছে, সাথে সাথে কম্পোনেন্টকে নিয়ে উঠেছে, যার ক্যাপাসিটি যা সে ওয়াইজ আটকে গেছে। আমি বুঝে গেছি আমার কম্পোনেন্ট কতগুলো আছে। এখানেও রিটার্ডিং ফ্যাক্টরের গল্প থাকবে, একই গল্প, শুধু স্লাইডটার জায়গায় পেপার ক্রোমাটোগ্রাফি। চললাম এই পেজের নিচে। এবার দেখো অনেক প্রশ্ন আছে, এই একটা প্রশ্ন, এই একটা প্রশ্ন, এই একটা প্রশ্ন, প্রশ্ন 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 প্রশ্ন, এই সব প্রশ্ন তোমাদের বাড়ির কাছে। আমরা যা পড়িয়েছি প্রশ্নে তাই আছে রাখা। যদি না পারো নেক্সট দিন তো আমি প্রবলেম সলভ করবোই। এই চ্যাপ্টার কিন্তু আমার বলতে নিউমেরিক্যালস। না, নিউমেরিক্যালস কোথায় পাবো এখানে? প্রবলেম বলতে এমসিকিউ। এই চ্যাপ্টারে নিউমেরিক্যালস নেই অ্যাজ সাচ। অর্গানিকের বেশিরভাগ জায়গাতে নিউমেরিক্যালস নেই, এক দুটো জায়গায়। নেক্সট দিন আমি প্রবলেম সলভ করব, তারপরের দিন আমি এই টপিকের আরেকটা পার্ট করবো, ওটাকে বলে কোয়ালিটেটিভ অ্যানালাইসিস। দেখবে সেদিন ল্যাসাইন টেস্ট এইসব পড়াবো। ওই ক্লাসটা আরো বেশি মজার হবে। তাহলে ক্লাস আমি আজকে শেষ করি, চলো বন্ধ করলাম। এই রুটিনটা আমি এখনো ফাইনাল করি। হ্যাঁ, সপ্তাহে একদিন আমি নেবো ক্লাস, সেটা সোমবারও হতে পারে, অন্য কোনো দিন হতে পারে, আমি জানিয়ে দিচ্ছি তোমাকে। আজকের মধ্যে তুমি রুটিন পেয়ে যাবে।